শুরু হয়েছে? আচ্ছা, আমরা লাইভে চলে আসছি। হ্যাঁ, ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা হচ্ছে 6 আর 11 অধ্যায়টা পড়ে ফেলবো। হ্যাঁ, সবাই একটু খুব দ্রুত জয়েন করে ফেলো। দ্রুত জয়েন করে ফেলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, জানায় দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। সবাই মোটামুটি জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই একটু বলতো, আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কিনা বা বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে দাও, আমি একটু দেখি। আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। পুরো 8 মিনিট লেট, 8 মিনিট লেট হবে, বাইরে যে পরিমাণ বৃষ্টি, এর মধ্যে যে আসছে যে ক্লাস নিয়ে এটা শুরু করছি, এটাই তো অনেক। ঠিক আছে, আচ্ছা আসো। তারপর আদাব ভাইয়া, পূজা, ওকে আদাব। তারপরে হচ্ছে সানজিদা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। অপু দিছে সালাম। আলামিন ভাই আছে লাইভে। আচ্ছা, লামিশা মালিয়াত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন চলে আসছে, চলে আসো। তারপর পূজা আছে, সানজিদা, তিশা, ক্লিয়ার। এই তো, সমস্যা না, চলো আমরা শুরু করি। হ্যাঁ, রীতিয়া ক্লিয়ার ভাইয়া, জয়ও চলে আসছে বাবা। আচ্ছা, তারপর আসো আফরা নওয়ার, জি ভাইয়া। ঠিক আছে, আশা মনে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই মনে হয় আস্তে আস্তে জয়েন করবে। হ্যাঁ, সাউন্ড ঠিক নাই, সাউন্ড কি শোনা যাচ্ছে না? সবাই একটু সাউন্ডের কথাটা একটু বলো তো, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু সবাই একটু আমাকে জানাও। অল ক্লিয়ার, এই তো ইয়াসিন লিখছে অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আরাফাত ভাই কুলেস টিচার, আরাফাত ভাই বস ভাই, আমার একটা কমপ্লিমেন্ট দিচ্ছে, থ্যাংক ইউ ভাই। সেতু বাছার আসছে, ক্লিয়ার ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করি আমরা। হ্যাঁ, এমনি একটু দেরি হয়ে গেছে, সাউন্ড ক্লিয়ার, ওকে ওকে, সব ক্লিয়ার সব ক্লিয়ার, কোনো সমস্যা নেই, খুব ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সাকিব চলে আসছে, মেহলা আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরিন এয়ার, সাউন্ড ক্লিয়ার ভাই। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। অবশ্য সবাই আসতেছে। হ্যাঁ, সবাই আস্তে আস্তে আসতেছে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমরা শুরু করি। 6 অধ্যায় আর 11 অধ্যায়, হ্যাঁ, দুইটা অধ্যায় তো একটু বড় অধ্যায়। ঠিক আছে, তো আমাদের পড়তে হবে, কিন্তু আমরা এখানে লাস্টে একটা টুইস্ট আছে। ঠিক আছে, দেখবা যে বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হবে, এটা টুইস্ট আছে লাস্টে। টুইস্ট আমি তোমাদের বলে দিব, এই জন্য শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। হ্যাঁ, আর আমি কিন্তু কমেন্ট পুরাটা পড়বো। ওকে, আমরা শুরু করি। চলো, জয়েন করছে তো 100+ হয়ে গেছে। চলো আমরা শুরু করি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জিএম ফয়সাল, ওকে ওকে, চলো চলো আমরা তাহলে শুরু করে ফেলি। হ্যাঁ, চলো নিচে যাই, নিচে কি লেখা আছে একটু দেখি। আমরা মাস্টার বুক নিয়ে চলে আসছি, আমাদের পড়তে হবে। প্রথমে আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। আচ্ছা, মাস্টার বুক ডিএমসি স্কলার্স কোচিং এ চলে আসছে, খুলনা শাখায়। আগামীকাল তোমরা সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আগামীকাল থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। তো চলো আমরা একটু পড়ি। প্রথমে কিছু বিজ্ঞানীদের নাম দেয়া আছে। এখন ভাইয়া ফিজিক্সে, হ্যাঁ, বিজ্ঞানীদের নাম কম আসে। কি বললাম ভাইয়া, বিজ্ঞানীদের নাম বায়োলজি বলো, বায়োলজিতে মোটামুটি কম আসে। এখন এই জন্য সব যে মুখস্থ করতে হবে এরকম না, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো তোমার পড়তে হবে বা জানতে হবে। ইম্পর্টেন্ট কোনটা, এই যে ভাই সর্বপ্রথম নভোদূরবীক্ষণ যন্ত্র উদ্ভাবন করেন হচ্ছে বিজ্ঞানী কেপলার। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কেপলার। ঠিক আছে, আর সর্বাপেক্ষা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্র প্রথম নির্মাণ করে হচ্ছে বিজ্ঞানী নিউটন। এটা একটু মনে রাখবা। সর্বপ্রথম প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র গ্রেগরি। এই তিনটা কথা আমি একটু বললাম, এই তিনটা একটু মনে রাখবা। তাহলে কেপলার, নভোদূরবীক্ষণ, নভ বললে বলবা কেপলার, এটা পরে আছে, আমি আবার দেখাবো। আর সর্বপ্রথম প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, এই যে প্রতিফলক দূরবীক্ষণ কি, এটা আমরা সামনে পড়বো। এটা আবিষ্কার করা হচ্ছে গ্রেগরি। আর নিউটন হচ্ছে দূরবীক্ষণ, প্রচলিত দূরবীক্ষণ যন্ত্র নির্মাণ করা হচ্ছে নিউটন। এই বিজ্ঞানীগুলোর নাম আমরা একটু পড়ে ফেললাম। হ্যাঁ, জাস্ট রিডিং পড়া। এখান থেকে আসো আমরা পড়ে ফেলি ফার্মাটের নীতি। ঠিক আছে, ফার্মাট হচ্ছে একটা ফাঁকিবাজ বিজ্ঞানী ভাই, বুঝছো? ফার্মাট কি? ফার্মাট হচ্ছে, এটা লাল কালার নিয়ে নি তাহলে সুন্দর দেখা যাবে না। আচ্ছা, ফার্মাট হচ্ছে এটা ফাঁকিবাজ বিজ্ঞানী। এই যে ফার্মাট, এটা কেন ফাঁকিবাজ বিজ্ঞানী? কারণ এটা সূত্র দিছে। এই সূত্র বলছে কি, যে আলো সবসময় ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, মানে যেখানে শর্টকাট পায় আলো, সেই শর্টকাট দিয়ে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে এই যে শর্টকাট কারা ফলো করে? যারা ফাঁকিবাজ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, গুড চলতেছে। ওকে, তাহলে ক্ষুদ্রতম পথ অনুসরণ করে, এটা কে বলছে? ফার্মাট। কোন বিজ্ঞানী বলছে? ফার্মাট। তারপরে কোশ্চেন হবে, কমেন্ট করো তো, সবাই একটু কমেন্ট করে দাও তো, ফার্মাটের প্রয়োগ আছে কয়টা? বলবো ভাইয়া 3টা। ফার্মাটের সূত্রে বা ফার্মাটের নীতির প্রয়োগ আছে কয়টা? সবাই একটু কমেন্ট করো তো, 3টা। কি কি, এটাও কমেন্ট করে দাও। প্রথমটা হচ্ছে 1 নম্বর লেখো, প্রতিফলনের সূত্র প্রতিপাদন করা যায়।
2 নম্বর হচ্ছে প্রতিসরণের সূত্র প্রতিপাদন করা যায়, আর 3 নম্বর হচ্ছে সরল রৈখিক গতি ব্যাখ্যা করা যায়। কোশ্চেন হবে নিচের কোনটি যায় না, এই তিনটার বাইরে যেটা থাকবে ওটা হবে উত্তর। ঠিক আছে, প্রথম দিকে একটু নর্মাল পড়াশোনা আছে, হ্যাঁ প্রথম দিকে আমি খুব দ্রুত টেনে যাব, লাস্টের দিকে অনুবীক্ষণ, দূরবীক্ষণ, প্রিজম এই জায়গাটা একটু ঘোলায়, এই জায়গাটা একটু কঠিন, এই জায়গাটা আমি একটু সময় নিয়ে পড়াবো। ওকে, আচ্ছা চলে আসো আলোর প্রতিফলন। প্রতিফলনের সংজ্ঞাটং এগুলো তো আমরা 9-10 থেকে পড়ে আসতেছি, তাই না? প্রতিফলনের সূত্র আছে কয়টা? প্রতিফলনের সূত্র আছে, কমেন্ট করো তো কয়টা? 2টা। প্রতিফলনের সূত্র কয়টা আছে ভাইয়া? 2টা। প্রথম সূত্র কি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই যে অভিলম্ব একই তলে অবস্থান করবে, আর 2 নম্বরটা হচ্ছে আপতন কোণ প্রতিসরণ কোণের সমান হবে, অর্থাৎ I = R হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা হবে, একটু কমেন্ট করে দাও। দ্বিতীয় সূত্রটা কি? I = R, I = R। এই দুইটা সূত্রটা জানতে হবে। হ্যাঁ, আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণের সূত্র আছে কয়টা ভাইয়া? আলোর প্রতিসরণের সূত্র আছে হচ্ছে 2টা। ওই যে প্রতিফলনের সূত্র বলছি 2টা, প্রতিসরণের সূত্র আছে 2টা। প্রথম সূত্র কিন্তু সেম, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং যে অঙ্কিত অভিলম্ব এটা একই তলে অবস্থান করে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার। এখানে 2 নাম্বার সূত্র একটা নাম হচ্ছে স্নেলের সূত্র। কি সূত্র? স্নেলের সূত্র। এই যে এখানে ভাষায় অনেকগুলো কথা বলছে, ভাষার কথাটা আমি একটু লিখে দেখাই তোমাদের। ভাষার কথাটা যদি আমি লিখে দেখাই তাহলে দেখো, ভাষার কথাটা লিখে দেখাইলে এখানে হচ্ছে তোমার বলছে কি জানো, এই যে মিউ = sin I বাই sin R, এইটা হচ্ছে বলছে আমাদের যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র এটা। হ্যাঁ, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, I হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। তাহলে আমি একটু খেয়াল করো তো, বলি যদি বলি ইনসিডেন্স মানে আপতন কোণ, আপতন কোণের সাইন আর প্রতিসরিত কোণের সাইনের যে অনুপাত, এই অনুপাতটা একটা ধ্রুব রাশি যাকে আমরা প্রতিসরাঙ্ক বলি। আবার বললাম, আপতন কোণের সাইন আর প্রতিসরিত কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব রাশি যাকে আমরা বলি প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়ে প্রকাশ করি। মিউ নিয়ে আরেকটু পড়তে হবে। কি পড়তে হবে? আমি যদি লিখি a মিউ b, এটার মানে কি? এটার মানে হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। মানে কি ভাই? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এইটা যখন আমি সূত্র আকারে লিখবো, তাহলে উপরে দিব মিউ বি, নিচে লিখবো হচ্ছে মিউ এ। এটা হচ্ছে সূত্র, আমাদের নিয়ম লিখতে হয়। এই যে বিটা হচ্ছে উপরে যাবে, হ্যাঁ ডান পাশেরটা উপরে যাবে আর বাম পাশেরটা নিচে যাবে। ওকে, এটা যদি আমি আলোর বেগের সাপেক্ষে লিখি তাহলে এইভাবে লিখতে হয়, সি এ বাই সি বি। এই ক্ষেত্রে দেখো এ কিন্তু উপরে, এখানে দেখো মিউ উপরে ছিল, এখানে এ উপরে দিছি, তাই না? তাইলে বলো তো, সবাই একটু কমেন্ট করো তো, এই যে প্রতিসরাঙ্ক আর আলোর বেগ একে অপরের সাথে সম্পর্ক কেমন? প্রতিসরাঙ্ক আর আলোর বেগের সম্পর্ক কেমন হবে? সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক, খুব সহজ। এরা উপরে বি, এটা উপরে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো তো, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সমীকরণটা আমরা সবাই জানি। যদি জানি তাহলে ভি আর ল্যামডা সমীকরণ এখানে কি বলো তো? ভি আর ল্যামডা সমীকরণ এখানে কিন্তু সমানুপাতিক, তাই না? এখানে কি সমানুপাতিক। তাহলে এইখানে আমি যদি সি মানে বেগ, বেগের সাথে যদি আমি ল্যামডা হিসাবে লিখতে যাই, তাহলে অবশ্যই আমি ল্যামডা এ বাই ল্যামডা বি লিখবো। কেন? এই দুটো সমানুপাতিক, তাই। ঠিক আছে, এই দুটো সমানুপাতিক যদি হয় তাহলে এইটার এটা তো আবার ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য আর এই যে আমাদের প্রতিসরাঙ্ক একে অপরের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ল্যামডা। লিখতে পারি মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ল্যামডা, মানে প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতিসরাঙ্ক হবে কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার প্রতিসরাঙ্ক কি হবে? বেশি হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই পারতে হবে। তাহলে আমি তোমার যদি 4টা বলি, 1 নম্বরে আমি বললাম বেগুনি, তারপর লাল, হলুদ, কমলা। বলতো এদের মধ্যে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কার? সবাই একটু কমেন্ট করো তো, এদের মধ্যে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কার? সবাই একটু কমেন্ট করো, একটু কমেন্ট দেখি। শাহানারা বেগম কমেন্ট করছে, নুসরাত জাহান তিশা কমেন্ট করছে, নেহলা নেহলা, তামান্না ইসলাম, সুরায়া চৌধুরী, মিম, প্রীতি ঘোষ, নুসরাত জাহান প্রভা, সৃষ্টি কমেন্ট করছে, তুষি কমেন্ট করছে, শৈলী কমেন্ট করছে, সানজিদা তিশা কমেন্ট করছে, জান্নাতুল মিম কমেন্ট করছে। ভেরি গুড, সবাই কমেন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যস্তানুপাতিক, ওইটা ঠিক আছে। তাহলে এইটার মধ্যে বলো তো কার এই যে প্রতিসরাঙ্ক বেশি? তাইলে ভাইয়া দেখো আমি কি বলছি, বেগুনি। ভেরি গুড, এই তো। তাবিনা আক্তার কমেন্ট করে ফেলছে, ইয়াসিন ইসলাম কমেন্ট করে ফেলছে, সন্ধ্যা দেবনাথ কমেন্ট করে ফেলছে। মানে যার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক না, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার প্রতিসরাঙ্ক বেশি। তাইলে আমরা বেনি আসহ কলা পড়ছি, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি আলোর, তাহলে বেগুনি আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। বেগুনি আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম কোনটা? কমেন্ট করো তো, এদের মধ্যে সবচেয়ে কম কোনটা? আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাইলে এর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হবে। বোঝা গেছে? তাহলে এইটুকু পারলে হবে। আবার চলো আমরা পড়াশোনায় ফিরে আসি। আচ্ছা, তো ওইটাই বলছিল, এই যে আমরা যে তোমার মিউ নিয়ে যা যা বলছে এখানে তাই তাই লেখা আছে। হ্যাঁ, আচ্ছা নিচে চলে আসো। এই যে
এই যে দ্বিতীয় সূত্র বললাম প্রতিসরণের, যে দ্বিতীয় সূত্র, একটা নাম আছে স্নেলের সূত্র, কি নাম? স্নেলের সূত্র। আরেকটা নাম আছে সাইনের সূত্র, কি নাম? সাইনের সূত্র। এই দুটো একটু পড়তে হয়, হ্যাঁ। স্নেলের সূত্র সাইন আই বাই সাইন আর ছিল, এই জন্য বলা হয় সাইনের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এটুকু আমরা পড়ে ফেললাম। এবার আসো, আচ্ছা আরেকটা কোশ্চেন হয়, বলো তো আমাদের যে পুকুর আছে না, পুকুরের পানিতে মাছ থাকে, মাছ একটু উপরে দেখায়, মাছ একটু উপরে দেখায় কার জন্য, কোন ঘটনার জন্য মাছ একটু উপরে দেখায়? একটু কমেন্ট করো তো, আমি কমেন্টটা একটু পড়বো। একটু কোনটার জন্য? লিজান আসছে, আচ্ছা, সুমায়া উষা, পারভেজ হাসান, পূজা চ্যাটার্জি আগেরটা কমেন্ট করতে। সবাই একটু কমেন্ট করো যে মাছ পানির উপরে কেন দেখায়, কোন ঘটনার জন্য দেখায়। হ্যাঁ, প্রতিসরাঙ্ক নিয়ে আমি এই কথাগুলো বলে ফেলছি, এগুলো আর বললাম না। হ্যাঁ, সেম এই কথাগুলো কিন্তু আমি সব বলে ফেলছি, ওকে। আচ্ছা, এখানে ওই যে লাল রঙের প্রতিসরাঙ্ক কম, বেগুনি সবচেয়ে বেশি, কেন? এগুলো সব আমি পড়াই ফেলছি। এইখানে দেখো, আমার একটু জিনিস মনে রাখতে হবে। তোমার যদি কোশ্চেন করে ভাই পানির প্রতিসরাঙ্ক কত, তুমি বলবো 1.33 মুখস্থ। যদি বলে কাচের প্রতিসরাঙ্ক কত, বলবো 1.5 মুখস্থ। এটা কি বায়ু সাপেক্ষে? হ্যাঁ, তাহলে বায়ু সাপেক্ষে পানি বললে 1.33 মনে রাখতে হয়, কাচ বললে 1.5 মনে রাখতে হয়। পানি বললে 1.33 মনে রাখতে হয়, কাচ বললে 1.5 মনে রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা ভাই বলো তো, আমরা পড়ছি না ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে এই যে ভি আর ল্যামডার মধ্যে সম্পর্ক কি বলো তো? ভি, আচ্ছা প্রতিসরণ, এই তো ইয়াসিন কমেন্ট করছে প্রতিসরণ, সুমায়া উষা প্রতিসরণ, পূজা প্রতিসরণ, হৃদয় হালদার প্রতিসরণ, আচ্ছা ফারহান শেখ প্রতিসরণ, নিঝুম কমেন্ট করছে প্রতিসরণ, অঞ্জনা সরকার প্রতিসরণ, ভেরি গুড ভেরি গুড, পারভেজ হাসান প্রতিসরণ, গুড। আসো, তাহলে এই যে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ভি আর ল্যামডার মধ্যে সম্পর্ক কি হয়? সমানুপাতিক সম্পর্ক, তাই না? তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি। তাহলে কমেন্ট করো তো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি নাকি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কমেন্ট করো তো। অবশ্যই লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর বেগও বেশি হবে। লাল আলোর বেগ অবশ্যই বেগুনি আলোর বেগের থেকে বেশি। তো কাচের মধ্যে লাল আলোর বেগ বেগুনি আলোর বেগের থেকে কত গুণ বেশি? 1.8 গুণ বেশি, 1.8 গুণ বেশি, এটা পারতে হবে। 1.8 গুণ বেশি, 1.8 গুণ বেশি। এখানে দেখো কিছু প্রতিসরাঙ্কের মান দেয়া আছে, এগুলোটা আমরা পড়ে ফেলি। এই যে প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক একের কম হতে পারে না, সবসময় একের বেশি হয়। আমরা একটু আগে পড়ছি পানির ক্ষেত্রে 1.33, কাচ বললে 1.5, পানি বললে 1.33, কাচ বললে 1.5। আরেকটা জিনিস একটু পড়তে হবে, কেরোসিনের জন্য 1.44। কিভাবে মনে রাখবো ভাইয়া? একের বেশি হবে, তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। পয়েন্ট সামথিংটা কিভাবে মনে রাখবো? দেখো কেরোসিন কয়টা শব্দ, 1 2 3 4, চারটা কেরোসিন, কোনো যুক্ত বর্ণ টর্ণ কিছু নাই কিন্তু। তাহলে কেরোসিনের চারটা শব্দ, তাই 1.44, 1.44, 1.44, এটা একটু বাড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্ট করে দাও তো যে পানির পরম প্রতিসরাঙ্ক কত, কাচের পরম প্রতিসরাঙ্ক কত, আর কেরোসিনের পরম প্রতিসরাঙ্ক কত? সবাই একটু কমেন্ট করে দাও। পানি কত, কাচ কত, আর কেরোসিন কত? পানি কত, কাচ কত, আর কেরোসিন কত? ঠিক আছে, পানি কত, কাচ কত, আর কেরোসিন কত? ঠিক আছে। এইবার আসা হচ্ছে সংকট কোণ। সংকট কোণটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ। সংকট কোণটা আমরা বুঝতে গেলে কোথায় যাবো? এখানে চলে আসো, ঠিক আছে। সংকট কোণ যদি দেখো, আমি বলি এটা হচ্ছে আমাদের একটা বিভেদ তল, আর এটা হচ্ছে আমাদের অভিলম্ব, ঠিক আছে। এখানে আমাদের পানি মাধ্যম আছে, এখানে ধরো আমাদের বায়ু মাধ্যম আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো পানি মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে আমার কোনো আলোক রশ্মি যাবে, যখন এটা তাহলে ঘন মাধ্যম, ঘন থেকে হালকাতে যাচ্ছে, যখন ঘন থেকে হালকা মাধ্যমে আমার আলোক রশ্মি যায়, তখন কি হয় জানো? তখন হচ্ছে আমার এই যে অভিলম্ব থেকে আমার এটা দূরে সরে যায়, যে প্রতিফলিত রশ্মিটা কি হয়ে যায়? দূরে সরে যায়। কি হয়? দূরে সরে যায়, ঠিক আছে। তাহলে এটার জন্য এটা হইলো, এটার জন্য ধরো এই এমনি দূরে সরে যাবে। এখন আমি যদি এই আরেকটা কালার নিই, দাঁড়াও, আমি ধরো তোমার এই কালার, এই যে এই অ্যাঙ্গেলে যখন মারবো আমি, হ্যাঁ, তখন এমন একটা কোণের জন্য তোমার এই যে প্রতিফলিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যাবে, বিভেদতল ঘেঁষে চলে যাবে, মানে এই যে মধ্যবর্তী কোণ, এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমি একবার কথাই বলি যে আপতন কোণের যে মানের জন্য প্রতিফলিত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়, বা এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাকে আমরা বলি সংকট কোণ, বা থেটা সি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? থেটা সি বা সংকট কোণ। সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, হ্যাঁ, থেটা সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, ঠিক আছে। তাহলে যে যখন বিভেদতল ঘেঁষে যাবে যে কোণের মানের জন্য, আপতন কোণের মানের জন্য, তাকে আমরা বলি সংকট কোণ, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বাঁকতে বাঁকতে ঘেঁষে গেছে, এখন আমি ধরো তোমার কি করলাম, আমি আরো বেশি অ্যাঙ্গেলে দিলাম, আরো বেশি অ্যাঙ্গেলে দিলে আর তো এদিকে যাওয়া দরকার নেই, তখন যাওয়ার জায়গা নেই, তখন কি করবে? একই মাধ্যমে ফিরে আসবে, আবার সেই ঘন মাধ্যমে ফিরে আসবে। এই যে ঘন মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি বলে ভাই? একবার কমেন্ট করে দাও, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো সবাই একটু কমেন্ট করো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টা যদি জিজ্ঞাসা করে, শর্ত কয়টা? তুমি বলবা 2টা। 1 নাম্বার হচ্ছে ভাইয়া ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। 2 নাম্বার বলবা ভাইয়া তোমার অবশ্যই যে আপতন কোণ সেটা
আমার যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এর থেকে বেশি হতে হবে, তাহলে কি আবার ফিরে আসবে, এটাই হচ্ছে আমাদের তোমার শর্ত। ঠিক আছে, শর্ত দুইটা কি কমেন্ট করে দেয়, এক নম্বর হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, দুই নম্বরটা হচ্ছে আপতন কোণের মান অবশ্যই সংকট কোণের থেকে বেশি হতে হবে, তাহলে কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যাবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় দেখা যায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায় হচ্ছে, আচ্ছা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায় অপটিক্যাল ফাইবার, তোমরা আইসিটিতে পড়ছো। হ্যাঁ, এখন সংকট কোণের এখানে আমি যা যা বলছো এগুলো জাস্ট একটু তোমার কি দেয়া আছে, ভাষায় দেয়া আছে, ভাষাগুলো একটু পড়ে ফেলবা। হ্যাঁ, থিটা থিটারে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা দুইটাই ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে হিরকটা বেশি ইম্পর্টেন্ট। হিরকের সংকট কোণ 24 ডিগ্রি, এটা মুখস্থ করবে। সবাই একটু কমেন্ট করো হিরকের সংকট কোণ কত? 24 ডিগ্রি। সবাই একটু কমেন্ট করে ফেলো হিরকের সংকট কোণ কত? 24 ডিগ্রি। হিরকের সংকট কোণ কত? 24 ডিগ্রি। সবাই একটু কমেন্ট করো হিরকের সংকট কোণ 24 ডিগ্রি। হিরকের সংকট কোণ কত? 24 ডিগ্রি। ঠিক আছে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে আমি বুঝাই দিছি। ওকে, আচ্ছা এর যে তোমার অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যায়, আর কোথায় দেখা যায়? হীরকের উজ্জ্বলতায়। আর কোথায় দেখা যায়? এই যে মরিচিকা দেখি আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। ঠিক আছে, তাহলে এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দৃষ্টান্তগুলো একটু পড়ে ফেলবা, সহজ পড়াশোনা। হ্যাঁ, নিচে চলে আসো। আচ্ছা এটাও কিন্তু পরীক্ষায় আসে যে অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি? সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, সিলিকা সিলিকা সিলিকা। ওকে, আচ্ছা এবার চলে আসো লেন্স, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে এই পর্যন্ত সবাই সাথে আসো কিনা আমি একটু কমেন্ট পড়ি। সবাই তো অনেকে কমেন্ট অনেকে ক্লাস করতেছে তো, বাবা ভালো। দেখো জিএম ফয়সাল কমেন্ট করছে অপটিক্যাল ফাইবার, ইয়াসিন অপটিক্যাল ফাইবার, রিয়া মনি কমেন্ট করছে ঘন থেকে হালকা, অনন্যা দাস অপটিক্যাল ফাইবার, পারভেজ হাসান 24 ডিগ্রি, প্রীতি ঘোষ 24 ডিগ্রি, তারপর নিঝুম 24 ডিগ্রি, শাহানারা বেগম 24 ডিগ্রি, পূজা চ্যাটার্জি 24 ডিগ্রি, ইয়াসিন আছে, সুমাইয়া উষা আছে, ফরহাদ শেখ আছে, আচ্ছা স্নিগ্ধা আছে, অনেকে আছে, তারপর উক্তি মিনহাজ ডায়মন্ড 24 ডিগ্রি। ভেরি গুড ভেরি গুড, এই তো অনেকেই আসো। ঠিক আছে, গুড, কমেন্ট করতে থাকো। হ্যাঁ, আচ্ছা এবার আসলে আমরা লেন্সে চলে আসছি। ঠিক আছে, লেন্স হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স, একটা অবতল লেন্স। উত্তল লেন্স দেখতে কিরকম? এরকম মোটা, মোটারে আমরা বলি উত্তল লেন্স। ঠিক আছে, আর যেটা হচ্ছে চিকন এটারে আমরা বলি অবতল লেন্স। এটা আমি ক্লাসে বলছি, এটা হচ্ছে মোটু, এটা পাতলু। ঠিক আছে, পেট মোটা যে সে উত্তল লেন্স, এটা হচ্ছে এরশাদ ভাই। ঠিক আছে, আর যেটা পেট চিকন সে হচ্ছে অবতল লেন্স, এটা হচ্ছে খালিদ। ঠিক আছে, আচ্ছা তাইলে এই যে উত্তল লেন্সের আরো নাম আছে, কি নাম ভাই? অভিসারী লেন্স। আর অবতল লেন্সের আরো নাম আছে, কি নাম? অপসারী লেন্স। আর একটা নাম আছে স্থূল মধ্য। স্থূল মানে মোটা, মধ্য মানে পেট, মাঝখানটা কার মোটা? সে হচ্ছে উত্তল। আর ক্ষীণ মধ্য মানে কি? মাঝখানটা ক্ষীণ বা চিকন, এ হচ্ছে অবতল। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে দাও তো লেন্স কয় প্রকার। সবাই একটু কমেন্ট করে দাও লেন্স কয় প্রকার, তারপর কমেন্ট করো উত্তল লেন্সের আর কি কি নাম আছে। উত্তল লেন্সের আর কি কি নাম আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো অবতল লেন্সের আর কি কি নাম আছে, এটা একটু কমেন্ট করে ফেলো। উত্তল লেন্সের কি কি নাম আছে, অবতল লেন্সের কি কি নাম আছে। হ্যাঁ, এখন উত্তল লেন্স আবার তিন প্রকার বলছে, উভোত্তল, সমতল আর অবতলোত্তল। আবার অবতল লেন্সও তিনটা আছে, উভবতল, সমবতল, উত্তলোত্তল। এখান থেকে কোশ্চেন কি হবে জানো? যে নিচের কোনটি উত্তল লেন্সের প্রকারভেদ নয়, বা নিচের কোনটি অবতল লেন্সের প্রকারভেদ নয়। ঠিক আছে, তাহলে এটা একটু পাঠতে হবে। উভোত্তল মানে কি? দুই পাশে উত্তল, এটা হচ্ছে উভোত্তল। সমতলোত্তল মানে এক পাশ সমতল এক পাশ উত্তল, এরকম। ঠিক আছে, অবতলোত্তল হচ্ছে এরকম, এক পাশ অবতল এক পাশ উত্তল। এখানেও সেম। উভবতল মানে এই যে নর্মাল টু উভবতল, দুই পাশে অবতল। সমবতল মানে এক পাশ সমতল এক পাশ অবতল, এই যে এরকম। আর উত্তল অবতল হচ্ছে এরকম। ঠিক আছে, এক পাশ উত্তল এক পাশ অবতল। তো এইটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন আছে। এখান থেকে খুব বেশি ওইভাবে কোশ্চেন হবে না, হইতেও পারে, তুমি একটু পড়ে রাখবা। ঠিক আছে, এবার লেন্স সম্পর্কিত রাশিমালা। এখানে অনেক কিছু আছে, দেখো বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, উন্মেষ, ফোকাস, অনেক কিছু আছে। তো এইগুলো আমরা একটু নোটের মাধ্যমে পড়ে ফেলি। হ্যাঁ, নোটের মাধ্যমে পড়ে ফেলি। আচ্ছা চলে আসো, তাহলে এইখানে আমি আঁকলাম। ঠিক আছে, কি আঁকবো? একটা লেন্স আঁকলাম। এই ধর একটা লেন্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেন্স। এই লেন্সের আমি একটা এই যে প্রধান অক্ষ আঁকলাম, মাঝখান দিয়ে যেটা এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এই লেন্সের যে মাঝখান এটাকে বলে আলোক কেন্দ্র। এটাকে কি বলে ভাই একবার কমেন্ট করো তো? আলোক কেন্দ্র। এটাকে বলে আলোক কেন্দ্র। কি বলে? আলোক কেন্দ্র। ঠিক আছে, এখানে কি একটা প্রধান ফোকাস থাকে, এটাকে বলে প্রধান ফোকাস। ঠিক আছে, প্রধান ফোকাস। আবার মনে রাখতে হবে প্রধান ফোকাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রথম প্রধান ফোকাস আর এটা হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস। ঠিক আছে, তো এইটা হচ্ছে আসলে মেইনলি দ্বিতীয় প্রধান ফোকাস। আমাদের বইয়ে একটা লাইন আছে যে প্রধান ফোকাস বলতে মূলত আমরা দ্বিতীয় প্রধান ফোকাসকেই বুঝি। ঠিক আছে, আর এফ এর থেকে যে ডাবল দূরত্বে মানে দ্বিগুণ দূরত্বে এখানে 2f দূরত্ব থাকে, 2f বলে, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। 2f কে বলা হয় বক্রতার, আচ্ছা বক্রতার কেন্দ্র। ঠিক আছে, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। তাহলে আমরা কি কি শিখলাম দেখো তো ভাইয়া? এই যে লেন্সের মাঝখানে যেটা থাকে এটাকে বলে আলোক কেন্দ্র, এই পাশে যেটা ফোকাস দূরত্ব এটাকে বলে এফ, যেটা 2f দূরত্ব থাকে এটাকে বলে বক্রতার কেন্দ্র। এই তিনটা জিনিস একটু পাঠতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই বক্রতার কেন্দ্র থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ বা আর। কি বলে?
বক্রতার ব্যাসার্ধ বা আর। এখন বলো তো বক্রতার ব্যাসার্ধ এর সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক কি? আমি দেখেই বুঝতেছি ফোকাস দূরত্ব কিন্তু বক্রতার ব্যাসার্ধের কি বলতো অর্ধেক না। এটা বলতো যে বক্রতার ব্যাসার্ধ হয়, তাহলে এইটুকু ফোকাস দূরত্বের অর্ধেক। তাহলে আমি লিখতে পারি f = r/2, লিখতে পারি f = r/2। তাহলে এখান থেকে কি কোশ্চেন হবে ভাইয়া? কোশ্চেন হবে কোনো লেন্সের বক্রতার ব্যাসার্ধ ধরো দেয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে এর ফোকাস দূরত্ব কত হবে? সবাই একটু কমেন্ট করে দাও তো। বক্রতার ব্যাসার্ধ 50 হলে ফোকাস দূরত্ব কত হবে? সবাই একটু কমেন্ট করে দাও, আমি কমেন্ট পড়বো। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকি সবাই একটু কমেন্ট করো তো। এই পর্যন্ত বুঝতেছি কিনা, আমার সাথে আসো কিনা একটু কমেন্ট করে দাও যে ভাই বুঝছি বা বুঝি নাই, এরকম কিছু একটা বলে দাও। হ্যাঁ, আচ্ছা, তো এইগুলো অত ইম্পর্টেন্ট না কিন্তু। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস শেষে আছে, জন্য আমি বলছি শেষে বেশি সময় দিব। ওকে, আচ্ছা, তাহলে এইগুলা বক্রতার কেন্দ্র কি বলছি, ব্যাসার্ধ কি বলছি, প্রধান অক্ষ কি বলছি, ফোকাস দূরত্ব কি বলছি। হ্যাঁ, উন্মেষের ক্ষেত্রে একটু জানতে হবে লেন্সের ব্যাসকে লেন্সের উন্মেষ বলা হয়। এই লেন্সের উন্মেষ বলা হয় লেন্সের ব্যাসকেই। ওকে, আমরা ব্যাসার্ধ বলছি r/r, তাহলে লেন্সের ব্যাসকে আমরা বলি লেন্সের উন্মেষ। যদি 10 ডিগ্রি অপেক্ষা কম উন্মেষ হয় তাকে বলে ক্ষুদ্র উন্মেষ। তাহলে ক্ষুদ্র উন্মেষ কত ডিগ্রি কম হইলে বলি? 10 ডিগ্রি কম হইলে বলি ক্ষুদ্র উন্মেষ বলি 10 ডিগ্রি কম হলে। এবং f = r/2 যেটা আমি একটু আগে পড়লাম এটা আমি দেখাই দিলাম। ঠিক আছে, f = r/2, তাহলে এটুকু আমরা পারবো। প্রধান ফোকাস যেটা আমি বললাম যে লেন্সের দুইটা প্রধান ফোকাস থাকে। কয়টা ভাইয়া? দুইটা। সবাই একটু কমেন্ট করো তো লেন্সের কয়টা প্রধান ফোকাস থাকে? কয়টা থাকে? দুইটা। এটা হচ্ছে প্রথম প্রধান ফোকাস, এটা দ্বিতীয় প্রধান ফোকাস। এবং বলছে লেন্সের প্রধান ফোকাস বলতে দ্বিতীয় প্রধান ফোকাসকেই বোঝায়, মানে এফ হচ্ছে আসলে দ্বিতীয় প্রধান ফোকাস। 25 সেন্টিমিটার। এই তো কে কে কমেন্ট করছে দেখি। সরস্বতী, মেহরা হাসান, আরবিনা খান, হৃদয় হালদার, রঞ্জনা সরকার, পূজা চ্যাটার্জি, অর্পিতা বাছার, তারপর ইয়াসিন কমেন্ট করছে, আশা মনি কমেন্ট করছে, স্নিগ্ধা ভট্টাচার্য কমেন্ট করছে, ঐশী মন্ডল কমেন্ট করছে, ইশাদ জাহান ইফতি, তারপর হোসেন আহমেদ, অল ক্লিয়ার বস। ওকে, অল ক্লিয়ার। অনন্যা দাস কমেন্ট করছে, নিঝুম ভাইয়া বুঝছি, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর হচ্ছে নিঝুম, আচ্ছা ঠিক আছে, গুড, ঠিক আছে। পরেরটারও কমেন্ট চলে এসেছে। এই তো তোমরা কমেন্ট করতে থাকো, এরকম কমেন্ট করলে ক্লাস নিতে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় প্রধান ফোকাসকে বুঝি। ঠিক আছে, আলোক কেন্দ্র কোনটা আমি বলছি ভাইয়া? আলোক কেন্দ্র লেন্সের মাঝখানে যেটা, সেটাকে আমরা আলোক কেন্দ্র বলি। এটাকে আমরা ও দ্বারা সূচিত করি, অত কিছু লাগবে না। একটা লেন্স হবে একটা মাত্র আলোক কেন্দ্র সম্ভব, এটা তো আমরা জানি। মাঝখানে যেটা থাকে এটা আলোক কেন্দ্র। কয়টা থাকে? একটাই তো থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর চলে আসো এই যে এইখানে, এই যে এটা দেখো ডিএমসি স্পেশাল, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু বইয়ে লেখা নাই। হ্যাঁ, মাস্টার বুকে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, পরীক্ষায় খুব বেশি আসে। এর পাশে ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষা আসে, সবসময় আসে। ট্রিপল স্টার দাও, সবাই ট্রিপল স্টার দাও, এটা পড়বা, সবাই পড়তে হবে। হ্যাঁ, জিনিসটা কি বলছে যে উভতল বা উভবতল লেন্সে আলোক কেন্দ্র কোথায় থাকে? ওই যে আলোক কেন্দ্র দেখলাম না, কোথায় থাকে? উভতল মানে এরকম, বা উভবতল মানে এরকম। ঠিক আছে, দুই ক্ষেত্রে আলোক কেন্দ্র লেন্সের ভিতরে থাকে, লেন্সের ভিতরে থাকে, যেটা দেখাচ্ছিলাম এই যে লেন্সের ভিতরে থাকে। ওকে, এটা আমরা জানি। আচ্ছা, বলছে উত্তল অবতল, অবতল উত্তল, দুইটাই কিন্তু এরকম। উত্তল অবতল আর অবতল উত্তল কিন্তু এরকম, মানে একটা অবতল একটা উত্তল। ঠিক আছে, এই যে এরকম একটা অবতল একটা উত্তল। তাহলে এই ক্ষেত্রে কোথায় থাকে? এই ক্ষেত্রে এই যে পৃষ্ঠ লেন্সের বাইরে এখানে থাকে। হ্যাঁ, লেন্সের বাইরে থাকে। তাহলে যখন বলবে উত্তল আর অবতল একসাথে বা অবতল আর উত্তল একসাথে, তখন বলবা লেন্সের বাইরে থাকে। এটা ম্যাথ 13-14 আসছে, আবারও পরীক্ষা আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যদি বলে সমতল উত্তল, মানে সমতল সাথে হচ্ছে উত্তল এটা, আর সমতল অবতল যদি এরকম বলে, তাহলে ভেতরের মধ্যবিন্দু থাকে, ধরো মধ্যবিন্দু এরকম জায়গায়। হ্যাঁ, এই মধ্যবিন্দুতে থাকে। তাহলে এই তিনটা জিনিস অবশ্যই পারতে হবে। তাহলে সবাই একটু কমেন্ট করো তো, এটা কমেন্ট করবা উত্তল অবতল আর অবতল উত্তল, মানে উত্তল আর অবতল একসাথে, অবতল উত্তল একসাথে। এখানে তোমার আলোক কেন্দ্র কোথায় থাকবে? একটু সবাই কমেন্ট করো তো, এখানে আলোক কেন্দ্র কোথায় থাকবে? আচ্ছা, কি এ আমার নাম উচ্চারণ করার ভয়ে ভাইয়া কমেন্ট পড়ছে না, না তোমার নাম প্রথমবারই আসছে। হ্যাঁ, তোমার নামটা কি আমি তো বুঝতেছি না। এটা কি আকসাহাট মানে কি? তোমার নামটা একটু কমেন্ট করে দাও তো, যে কি নাম আসলে। আচ্ছা, লেন্সের ভিতরে বাইরে, লেন্সের মধ্যে দুইটা প্রথমের কাছ থেকে ভাই। আচ্ছা, আমি লাস্টে এটা বলছি যে উত্তল অবতল আর অবতল উত্তল, এখানে আমার আলোক কেন্দ্র কোথায় থাকে? সবাই একটু কমেন্ট করে দাও তো, আলোক কেন্দ্র কোথায় থাকে? কোন বই থেকে পড়াচ্ছে? এটা হচ্ছে মাস্টার বুক, ডিএমসি স্কলারের মাস্টার বুক। হ্যাঁ, আমার কমেন্ট পড়ে না, এত বড় নাম। অ্যালোনে সুমায়া সুলতানা, সুলতানা, ওরে বাবা। লেন্সের বাইরে থাকবে। ইতি কমেন্ট করছে, শাহনারা বেগম কমেন্ট করছে, সাগরিকা রয় কমেন্ট করছে, প্রীতি ঘোষ কমেন্ট করছে। আচ্ছা, ইয়াসিন কমেন্ট করছে বাইরে। ওকে ওকে ওকে, এই তো ভেরি গুড ভেরি গুড। লেন্সের বাইরে। অঞ্জনা সরকার কমেন্ট করছে বাইরে, লেন্সের বাইরে হোসেন আহমেদ। তাহলে এটা কিন্তু পারতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে একটু পারতে হবে। ওকে, ঠিক আছে ভাই, আমরা পারলাম। এবার চলো চলে যাই। ফোকাস দূরত্ব আমি তো বলছি, তাই না? আচ্ছা, এখন এইটা ইম্পর্টেন্ট যে উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হয় পজিটিভ, আর অবতল লেন্সে ফোকাস দূরত্ব হয় নেগেটিভ। এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, বা আমি সামনে আসছে, আমি সামনে বলবো। ওকে, ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, এবার নিচে আসো। এইটাও কিন্তু পরীক্ষায় আসে
যে লেন্স প্রস্তুতকারক সমীকরণ বলে, কইছে এই যে লেন্স প্রস্তুতকারক সমীকরণ, হ্যাঁ এই যে লেন্স প্রস্তুতকারক সমীকরণ, এই সমীকরণটা পরীক্ষায় আসে, চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছে, এটা পরীক্ষায় আসে। এখানে কোনো ম্যাথ আসবে না, কোশ্চেন কি হবে, নিচের কোনটি লেন্স প্রস্তুতকারক সমীকরণ, 4টা অপশন থাকবে, তোমার একটা অপশন দাগাইতে হবে, তুমি একটা অপশন তুমি মাস্ট পারতে হবে, একটা অপশন দাগাইতে হবে, 4টা অপশন থাকবে, একটা অপশন দাগাইতে হবে, ঠিক আছে। তো এই সমীকরণটা সবাই মুখস্থ করে ফেলবে, এটাকে বলা হয় লেন্স প্রস্তুতকারক সমীকরণ। তারপর কোশ্চেন, এই সমীকরণটা কে দিছে, তুমি বললা বিজ্ঞানী নিউটন দিছে, এটা এক্সট্রা ইনফরমেশন পরীক্ষা আসে মাঝে মাঝে। লেন্স প্রস্তুতকারক সমীকরণ কে দিছে, বিজ্ঞানী নিউটন। কে দিছে ভাই, বিজ্ঞানী নিউটন। কে দিছে, বিজ্ঞানী নিউটন। আচ্ছা, এবার আসলে লেন্সের সাধারণ সমীকরণ আছে একটা, 1/v + 1/u = 1/f। হ্যাঁ, এখানে ভি হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এখান থেকে ছোটখাটো ম্যাথ আসে, এটা ম্যাথ করো তো। আমি বললাম ভি তোমার দেয়া আছে হচ্ছে ধরো, ভি দেয়া আছে ধরো তোমার 15 সেন্টিমিটার, হ্যাঁ 15 সেন্টিমিটার। ইউ দেয়া আছে 30 সেন্টিমিটার। তুমি এফ বের করো তো, এফ বের করো। ভি দেয়া আছে 15 সেন্টিমিটার, ইউ দেয়া আছে 30 সেন্টিমিটার, তুমি একটু এফ বের করে ফেলো। এফ ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে, সবাই একটু বের করো তো। এটা 15 দেয়া আছে, এটা 30 দেয়া আছে, এফটা বের করো, আমি একটু দেখবো সবাই। নিউটন, ভেরি গুড। ওই যে ওইটা কমেন্ট করতে বলছিলাম যে তোমার লেন্স প্রস্তুতকারক সমীকরণ কে দিছে, নিউটন। কে দিছে, নিউটন। এখন আমি যদি বলি লেন্স প্রস্তুতকারক সমীকরণটা একটু কমেন্ট করে দাও তো। ঠিক আছে, তো এটা কমেন্ট করা কঠিন, এটা কমেন্ট করা লাগবে না, তুমি বইয়ে দাগায় রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটু কমেন্ট করো যে দেয়া আছে ভি দেয়া আছে 15, ইউ দেয়া আছে 30, এফ বের করো তো কেমনে হয়, এফ কেমনে বের করে, কেমনে বের করে, এফ কেমনে বের করে, সবাই একটু কমেন্ট করো। দেখি দেখি, আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে, দ্রুত দ্রুত যেতে হবে, চলে আসো চলে আসো। কই কই কই, 3.33। তারপর কই, বই নাই, স্টার কোথায় দিব, স্টার হচ্ছে মেইন বইয়ে দিয়ে রাখো, দরকার মেইন বই খুলো, মেইন বইয়ের সাথে দেখো 3 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। কি ব্যাপার, অনেক 3.33 কেন? আচ্ছা আমি দেখি, আচ্ছা আমি করি, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে 1/15 + 1/30 = 1/f। আমি এফ বের করতে বলছি, তাহলে এটা যদি আমি করি তাহলে 30 হবে। 30 হলে এখানে কত হবে, 2 + 1, তাই না? তাহলে 3/30। 3/30 মানে কত, 1/10। এখন অনেকে দেখবা এ নাম্বার অপশনে 1/10 থাকবে, এখন 1/10 জায়গায় দিবে, কিন্তু এটা কি হবে আসলে না। এই যে এফ কি ইনভার্স করা লাগবে না, তো ইনভার্স করলে অবশ্যই 10 উপরে চলে যাবে, তখন 10 সেন্টিমিটার হবে উত্তর। বোঝা গেছে, ইনভার্সটাই কেউ করে না, 10 সেন্টিমিটার। এই তো ভেরি গুড, 10 সেন্টিমিটার। এখন সবাই কমেন্ট করতেছে, হৃদয় হালদার, শাহনারা বেগম, অঞ্জনা সরকার 10 সেন্টিমিটার। এখানে ভুল হয় কি ভাই, রিভার্স কেউ করে না, 1/f, এটা শুধু এফ না, ঠিক আছে। তো 1/10 দেখবে এ নাম্বার অপশন আছে এবং এটা দাগায় দেয়, তাহলে কি ভুল হয়ে যাবে, অবশ্যই রিভার্স করতে হবে, ইনভার্স করতে হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখবা সবাই, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসি ভাই বিবর্ধন। বিবর্ধনের সমীকরণটা সবাই একটু কমেন্ট করো তো। m = -v/u, যে মাইনাস দিবে না তারটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস দিতে হবে। m = -v/u, m = -v/u, m = -v/u, সবাই একটু কমেন্ট করে দাও। আচ্ছা, এবার চলে আসি বিম্ব। হ্যাঁ, বিম্ব কয় প্রকার ভাই, বিম্ব বলবো 2 প্রকার হয়। কয় প্রকার হয়, 2 প্রকার হয়। একটা হচ্ছে বাস্তব বিম্ব, একটা হচ্ছে অবাস্তব বিম্ব। আমরা জানি বাস্তব আর অবাস্তব। হ্যাঁ, এখন বাস্তব আর অবাস্তবের মধ্যে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে। এই যে একটু নিচে চলে আসো, এখানে পার্থক্য দেয়া আছে। আচ্ছা, তো বাস্তব বিম্ব দেখো চোখে দেখা যায়, দেখছো, তাহলে অবাস্তব বিম্ব কি চোখে দেখা যাবে, সবাই বলো তো। হ্যাঁ ভাই, দুইটাই চোখে দেখা যাবে। হ্যাঁ, বিম্ব মানে ইমেজ, ইমেজ অবশ্যই চোখে দেখা যাবে। তবে পার্থক্যটা কি, বাস্তবটা হচ্ছে পর্দায় ফেলা যায়, আর অবাস্তবটা কি, পর্দায় ফেলা যায় না। এটা হচ্ছে পর্দায় ফেলা যায়, ওটা পর্দায় ফেলা যায় না, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। সবাই কমেন্ট করবে যেটা, সেটা হচ্ছে বাস্তব বিম্ব কোথায় তৈরি করা যায়, শুধুমাত্র অবতল দর্পণ আর উত্তল লেন্সে উৎপন্ন হয়। তাহলে বাস্তব বিম্ব কোথায় উৎপন্ন হয়, অবতল দর্পণ আর উত্তল লেন্সে। আর অবাস্তব কোথায় উৎপন্ন হয়, এটাও কমেন্ট করবা। সব রকম দর্পণ মানে সব, মানে অবতল লেন্স, উত্তল দর্পণ বা উত্তল লেন্স, অবতল দর্পণ সব জায়গায় হবে, ঠিক আছে। মানে সব লেন্স সব দর্পণে অবাস্তব, আর যেটা বাস্তব সেটা শুধুমাত্র উত্তল লেন্স আর অবতল দর্পণ। একটু কমেন্ট করে, আমি পরে বুঝাই দিব। হ্যাঁ, আপাতত কমেন্ট করে ফেলো সবাই। আচ্ছা ভাই, এই যে অবতল দর্পণ কি, উত্তল লেন্স কি ভাই, যেটা উত্তল লেন্স সেটাই অবতল দর্পণ। মনে রাখবা, লেন্স আর দর্পণ একটা আরেকটার উল্টা, ঠিক আছে। তাহলে যেটা উত্তল লেন্স সেটাই অবতল দর্পণ, আর যেটা অবতল লেন্স সেটাই উত্তল দর্পণ। এটা একটু পারতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো তো, সবাই বুঝতে পারছে কিনা। আচ্ছা, সমিত দাদা লিখছে লাল পাঞ্জাবিতে ছোট রেখে যা রাখছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, তারপর আসো, বাস্তব অবাস্তব কি, অবতল দর্পণ, উত্তল লেন্স, হ্যাঁ এটাই, -v/u, ভেরি গুড ভেরি গুড। অবতল দর্পণ, উত্তল লেন্স, যেটাই উত্তল লেন্স সেটাই কিন্তু অবতল দর্পণ, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, এবার চলো এই জায়গাটা হচ্ছে আমরা পড়বো, এই জায়গাটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। হ্যাঁ,
কি ইম্পর্টেন্ট জায়গা? এই যে ভাই বস্তুর অবস্থান, আমি বস্তু বিভিন্ন জায়গায় রাখবো। এই যে অসীমে রাখতে পারি, 2f এ রাখতে পারি। আমার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, আকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, সোজা হবে না উল্টা হবে, হ্যাঁ, আর আকার কেমন হবে, এটা একটু পড়তে হবে, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ দিবা, এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গাটা সবাই একটু মনোযোগ দাও তো, এই জায়গাটা সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, আমি একটা লেন্স আঁকলাম, এটা হচ্ছে আমাদের কি লেন্স বলো তো, কমেন্ট করো তো, কি লেন্স? উত্তল লেন্স। আচ্ছা, এখানে যে যে বিন্দু থাকে এটাকে কি বলে? এটাকে বলে আলোক কেন্দ্র বলে। হ্যাঁ, এটাকে কি বলে? আলোক কেন্দ্র, লিখলাম একটু, আলোক কেন্দ্র বলে। আচ্ছা, এখানে থাকে প্রধান ফোকাস, এটাকে বলি দ্বিতীয় প্রধান ফোকাস, এটাকে বলি 2f বা বক্রতার কেন্দ্র। কি বলি? 2f বা বক্রতার কেন্দ্র, ঠিক আছে? আর এখানে ধরো অসীম আছে, এখানে কি থাকে ভাইয়া? অসীম থাকে। একটা লেন্সে এই জিনিসগুলো থাকে, এই পাশে f থাকে, এই পাশে 2f থাকে, আর এই পাশে অসীম থাকে, ঠিক আছে? একটা লেন্সে এই তিনটা জিনিস থাকতে পারে। এইটুকু সবাই বুঝতে পারছে কিনা? এটা সবাই একটু হ্যাঁ বুঝছি, ঠিক আছে, গুড। এইখানে সবাই একটু মনোযোগ দিবা, আমি কোথায় বস্তু রাখলে কোথায় কি তৈরি হবে এটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে? তাহলে আমি বললাম আলোক কেন্দ্র আছে একটা লেন্সের, এখানে ফোকাস দূরত্ব আছে যেটা দ্বিতীয় প্রধান ফোকাস, বুঝলেন না? ফোকাস দূরত্ব বলতে মেইনলি দ্বিতীয় প্রধান ফোকাসকে বোঝায়। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে অসীম। এই তিনটা জায়গা আছে, সবাই একটু আসো, সবাই একটু মনোযোগ দিবে এবার। হ্যাঁ, আমরা এবার পড়বো, চলো শুরু করি। এইবার কথা হচ্ছে যে ভাইয়া আমার এই পাশে আমি আমার বস্তুটা রাখবো, হ্যাঁ, বস্তুটা রাখলে এই পাশে আমার প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই পাশে আমি কোথায় কোথায় বস্তু রাখতে পারি এটা আমাদের একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? খেয়াল করো তো, আমি বস্তু রাখতে পারি অসীমে, মানে অসীমে কোনো বস্তু রাখলে সেখান থেকে আলো এসে আমার প্রতিবিম্ব তৈরি হবে। 1 নাম্বার ঘটনা আমি লিখলাম। 2 নাম্বার ঘটনা আমি আর কোথায় রাখতে পারি? অসীম আর 2f এর মাঝে, ধরো এই জায়গায় আমি কোনো বস্তু রাখতে পারি, মানে এখান থেকে কোনো বস্তু এসে আমার প্রতিবিম্ব তৈরি হইতে পারে। 3 নাম্বার ঘটনা কোথায়? আমার 2f এ যে কোনো বস্তু রাখতে পারি, এইটার মাধ্যমে তোমার নতুন প্রতিবিম্ব তৈরি হইতে পারে। 4 নাম্বার ঘটনা কোথায়? f আর 2f এর মাঝে রাখতে পারি। 5 নাম্বার ঘটনা f এ রাখতে পারি, ফোকাসে রাখতে পারি। 6 নাম্বার ফোকাস আর আলোক কেন্দ্র এর মাঝে রাখতে পারি। এই ছাড়া আর কোনো ঘটনা ঘটা সম্ভব কিনা একটু কমেন্ট করো তো। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো তো, এটুকু বুঝছি কিনা। অপু দেখা থেকে কমেন্ট করে ফেলছে, আগে না, আগে যাওয়া যাবে না, হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, এই ছাড়া আর কিছু আচ্ছা, না না কমেন্ট করতে আমি কনফিউজ হয়ে গেলাম যে কি না বলবো। আচ্ছা, এই ছাড়া এখনো ঘটনা ঘটা সম্ভব না। তাহলে খেয়াল করো কোথায় কোথায় হইতে পারে। বললাম অসীমে কোনো বস্তু রাখলাম, এই পাশের প্রতিবিম্ব তৈরি হবে। কোথায় তৈরি হবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, অসীমে কোনো বস্তু থাকতে পারে, অসীম আর 2f এর মাঝে থাকতে পারে, 2f এ থাকতে পারে, f আর 2f এর মাঝে থাকতে পারে, f এ থাকতে পারে, f আর আলোক কেন্দ্রের মাঝে থাকতে পারে। এছাড়া দেখো আর কোনো জায়গা নাই, ঠিক আছে? তো এই 6টা ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, 1 নাম্বার কথা। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি 2টা কথা বলবো, এই 2টা কথা সবার একটু মনে রাখতে হবে। সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করবা। অসীম ইকুয়ালস টু ফোকাস, সবাই কমেন্ট করো তো। অসীম ইকুয়ালস টু ফোকাস, সবাই কমেন্ট করো। অসীম ইকুয়ালস টু ফোকাস, সবাই কমেন্ট করো। অসীম ইকুয়ালস টু ফোকাস। আর একটা কমেন্ট করো 2f ইকুয়ালস টু 2f। কেন কমেন্ট করতেছে আমি বুঝাই দিচ্ছি, আগে কমেন্ট করো। অসীম ইকুয়ালস টু ফোকাস, 2f ইকুয়ালস টু 2f। অসীম ইকুয়ালস টু ফোকাস, 2f ইকুয়ালস টু 2f। আজকে থেকে মনে রাখবা, যেখানে অসীম থাকবে সেইখানে ফোকাস থাকবে, যেখানে অসীম থাকবে সেইখানে ফোকাস থাকবে, আর যেখানে ফোকাস থাকবে সেইখানে অসীম থাকবে, যেখানে ফোকাস থাকবে সেখানে অসীম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অসীম আর ফোকাস একে অপরকে এত ভালোবাসে যে এরা একজন ছাড়া থাকতে পারে না। আমি যখন স্কুলে পড়তাম, ক্লাস 6-এ পড়তাম, আমাদের একটা স্যার ছিলেন, হ্যাঁ, উনি হচ্ছে শমশের স্যার আর কি। তো স্যার আমাদের একটা জিনিস শিখাইছিলেন একবার, যে একটা পিক আপ লাইন, ঠিক আছে? তোমাদের আজকে শিখাই দিই। হ্যাঁ, তো পিক আপ লাইনটা হচ্ছে এরকম যে আই লাভ ইউ অ্যাজ কিউ লাভ ইউ। মানে কি? আমি তোমাকে এমন ভালোবাসি যে কিউ ইউকে যেমন ভালোবাসে। এই কথাটার মানে হচ্ছে তুমি ইংরেজিতে কারো কোনো এমন কোনো শব্দ নাই যেখানে কিউ এর পরে ইউ নাই, তুমি যে কোনো শব্দ বলো, ঠিক আছে, কিউ থাকলে তারপরে ইউ আসবেই। তুমি খেয়াল করে দেখবা, কারো নাম বাদে আমি যদি বলি কাজী, আমি যদি বলি কাতার, তাইলে তো হবে না। নাম বাদে, নাম আমি যা ইচ্ছা রাখতে পারি, ঠিক আছে? বাট তোমার যদি কোনো শব্দ অর্থবহ শব্দ হয়, কিউ এর পরে ইউ থাকবে। কিউ এর পরে ইউ ছাড়া এমন কোনো মানে শব্দ নাই যে কিউ এর পরে ইউ নাই, ঠিক আছে? তো এটা স্যার আমাদের শিখাইছিল একবার, মজা করে বলতো যে আই লাভ ইউ অ্যাজ কিউ লাভ ইউ, ঠিক আছে? তো তোমাদের একটা পিক আপ লাইন শিখাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা এটা যে অসীম আর ফোকাসও এরা একে অপরকে এমন ভাবে ভালোবাসে যে অসীম বললেই ফোকাস চলে আসবে, ফোকাস বললেই অসীম চলে আসবে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে বলো তো অসীমে আমি বস্তু রাখছি, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? একটু কমেন্ট করো তো, অসীমে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে যদি আমি বস্তু রাখি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এটা তো ক্লাসে বলেননি। আচ্ছা, ক্লাসে তো সব বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা আসলে তাহলে অনলাইন ক্লাস কেন করতেছো? এখানে একটু বেশি কিছু বলবো এই জন্য। আচ্ছা আসলে তাইলে বললাম যে আমি অসীমে বস্তু রাখলাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীম বললে কি বলছি? ফোকাস। তাহলে অবশ্যই অসীমে রাখলে আমার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। তাই আমি এখানে 1 নাম্বার পয়েন্ট দেবো। এটা সবার একটু মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। খেয়াল করো তো, আমার অসীমে 1 নাম্বার দিচ্ছি, তাই না? তাহলে অসীমে আমি বস্তু রাখলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে, তাহলে আমি ফোকাসে 1 নাম্বার দিব। কি করবো? ফোকাসে 1 নাম্বার দিব। আচ্ছা, এরপরে আমি সামনে যাব আর এই নাম্বারিংটা বাড়াবো, আর কিছু না। ফোকাসের পরে কোন জায়গা আছে একটু কমেন্ট করো তো সবাই। ফোকাসের পরে কোন জায়গা ফাঁকা আছে? দেখো এফ আর 2f এর মাঝে হইতে পারে। ফোকাসের পরে কোন জায়গাটা আছে? এফ আর 2f এর মাঝে, তাহলে এখানে আমি 2 দিব। তারপরে কোন জায়গাটা আছে? দেখো 2f এ আছে, তাহলে এখানে আমি 3 দিব। তারপরে কোন জায়গা আছে? 2f আর অসীমের মাঝে আছে, তাহলে এখানে আমি 4 দিব। আর লাস্টে আছে অসীম, এখানে আমি 5 দিব। ঠিক আছে। এইখানে যে ভুল করে মানুষ সবাই, মানে সবাই ভুল করে কি, এই যে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে 1 দিয়ে দেয়, কিন্তু আর মাঝে কি 1 দেওয়া যাবে? হ্যাঁ যাবে না। এটাই মনে রাখতে হবে যে অসীম থেকে আসতেছে। অসীম বললে ফোকাস, তাহলে অসীম 1 ফোকাস 1, অসীম 1 ফোকাস 1। তারপরে আমি যা সংখ্যা বাড়াবো, f1 এর পরে জায়গা কোথায়? f আর 2f এর মাঝে, তাহলে এখানে 2 দিব। তারপর কোথায়? 2f, এখানে 3 দিব। 2f আর অসীমের মাঝে 4 দিব, অসীমে 5 দিব। এটুকু সবাই বুঝতে পারছে কিনা? এস কিউ লাভ ইউ, ফোন ল্যাপটপে কমেন্ট করছে তাও কমেন্ট পড়ে না। আচ্ছা, মিম মিম জান্নাতি আক্তার মিম কমেন্ট করে পড়ে দিলাম। ওকে ওকে ওকে, ফোকাস, ঠিক আছে। এই তো, গুড 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 গুড, ঠিক আছে। তাহলে এই দেখো, ঠিক আছে। এই নাম্বারিংটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো তো। যদি বুঝে থাকো তাহলে এই পাশে যত নাম্বার পয়েন্টে বস্তু থাকবে এই পাশে ঠিক তত নাম্বার পয়েন্টে আমার প্রতিবিম্ব গঠন হবে। কি রকম ভাইয়া? আমার 1 নাম্বার পয়েন্টে বস্তু থাকলে তুমি এই পাশে খুঁজবে 1 নাম্বার পয়েন্ট কই, সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। অসীম বললে কোথায় হবে? দেখো ফোকাসে হবে। ঠিক আছে। আমি বললাম একটা বস্তু আছে 2f আর অসীমের মাঝে, 2f আর অসীমের মাঝে বা 2f অপেক্ষা বেশি দূরত্ব, একই কথা, মানে 2 নাম্বার পয়েন্টের কথা বলছি। এখানে বস্তু আছে, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তুমি এই পাশে চলে এসে তুমি 2 নাম্বার পয়েন্ট খুঁজবা। 2 নাম্বার পয়েন্ট কই ভাই? 1 নাম্বার তো ফোকাস, 2 নাম্বার কি? ফোকাস আর 2f এর মাঝে, তাহলে এইখানে প্রতিবিম্বটা তৈরি হবে। ঠিক আছে। তাহলে বস্তু যদি আমি 2f আর অসীমের মাঝে রাখি তাহলে কোথায় তৈরি হবে? কমেন্ট করো তো, কোথায় তৈরি হবে? f আর 2f এর মাঝে তৈরি হবে। এবার বলো তো, কমেন্ট করো তো, আমি যদি 2f এ একটা বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 2f এ বস্তু রাখলে কোথায় তৈরি হবে? 2f এ রাখলে ভাই দেখো 2f হচ্ছে 3, তাহলে এবার আমি 3 খুঁজবো। 3 কই? এই যে 3, 2f, তাহলে 2f এ রাখলে 2f এই তৈরি হবে। এজন্য আমি লিখছি 2f = 2f। দেখছো 2f = 2f। তাহলে তুমি মিলাবা ভাই, ক্রস চেক করতে পারো। 2f এর যে পয়েন্টটা থাকবে 2f এ 3, আর এই পাশেও 2f এর সেম পয়েন্ট থাকলে তুমি মনে করবা যে তোমারটা ঠিক আছে। ঠিক আছে, না থাকলে মনে করবা ভুল হয়ে গেছে। ওকে, যে 2f = 2f মনে রাখতে হবে। 2f = 2f। আচ্ছা, তারপর যদি আমি বলি বলো তো f আর 2f এর মাঝে বস্তু আছে, 4 নাম্বারটা f আর 2f এর মাঝে আছে, তাহলে কোথায় তৈরি হবে? এপাশে 4 খুঁজো, 1 2 3 4, তো 4, তাহলে 4 কোথায় আছে? 2f আর অসীমের মাঝে, 2f আর অসীমের মাঝে প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসে হচ্ছে 5, আমি ফোকাসে রাখছি। ফোকাস বললেই তো ভাই অসীম, ফোকাস বললেই কি হবে? অসীম, ফোকাস বললেই অসীম। দেখো আমি 6 নাম্বারটা কিন্তু এই পাশে মার্কিং করি নাই, করছি? করি না, এই পাশে মার্কিং করার জায়গা নেই আর। তাহলে 6 নাম্বারটা কি করবা? এর নিচেই 6 লিখে দিবা। মানে কি ভাইয়া? যদি কোনো বস্তুকে আমি ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে রাখি, ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে রাখি, তাহলে একই দিকে প্রতিবিম্ব তৈরি হয়। কি হয়? একই দিকে প্রতিবিম্ব তৈরি হয়, একই দিকে প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা, অনেকে কমেন্ট করছে, অনেকে কমেন্ট করছে, সবাই থ্যাংক ইউ। আমাদের জাস্ট লাস্ট কমেন্টটা করে দাও, এটা বুঝছি কিনা। ভাই একজন কমেন্ট করো তো ভাই, আবার বলেন, আবার বলেন। যদি কেউ কমেন্ট করে আমি আবার বুঝাই দিব। তো সবাই একটু কমেন্ট করো যে বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা। এই 6টা ক্ষেত্র আমাদের বুঝতে হবে। কোথায় প্রতিবিম্ব হইলে কোথায় আমার, মানে কোথায় বস্তু রাখলে কোথায় আমার প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, এটা একটু সবাই পারতে হবে। সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা। ঠিক আছে, সবাই কমেন্ট করো বুঝছো। যদি বুঝে থাকো আমি কিন্তু কোশ্চেন করবো। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা। 6 6 হবে। হ্যাঁ ঠিক আছে, 2f = 2f। সবাই একটু কমেন্ট করো বুঝছো কিনা, বুঝছো কিনা এটা কমেন্ট করে দাও আমাকে। হ্যাঁ ভাইয়া, তাসনিম রহমান, একজনের কমেন্ট আমি দেখতে চাই। আমি একজনের কমেন্ট দেখতে চাই যে বুঝি নাই, যে বলবে বুঝি নাই আমি আবার বুঝাই দিব। বুঝছে বুঝছে। আচ্ছা, তুষি বলছে আবার বলেন। ঠিক আছে, আবার বলবো, সমস্যা নাই। তুমি খেয়াল করো ভাই, প্রথম আমি 6টা কেস দেখছি যে আমার উত্তল লেন্সের ক্ষেত্রে 6টা কেস দেখছি, যে 6টা কেসে আমি বস্তু রাখতে পারি। হ্যাঁ,
কোথায় রাখতে পারি? 1 নম্বরে অসীমে রাখতে পারি, 2 নাম্বার অসীম আর 2f এর মাঝে রাখতে পারি, 3 নাম্বার 2f এ রাখতে পারি, 4 নাম্বার f আর 2f এর মাঝে রাখতে পারি, 5 নাম্বার f এ রাখতে পারি, আর 6 নাম্বার f আর আলোক কেন্দ্রের মাঝে রাখতে পারি। এই যে f 2f আর অসীম, এটা হচ্ছে আমাদের লেন্সের একটা পার্ট, ঠিক আছে? এই ছাড়া দেখো রাখার আর জায়গা নেই, তাই না? এই ছাড়া রাখার আর জায়গা নাই। এখন আমার কোশ্চেন হবে এই পাশে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তো প্রথমে আমি তার জন্য একটা কথা বলছি, এটা মনে রাখতে হবে যে অসীম ইকুয়ালস টু ফোকাস। কি মনে রাখতে হবে? অসীম ইকুয়ালস টু ফোকাস, ঠিক আছে? যে অসীম ইকুয়ালস টু ফোকাস, এই জিনিসটা একটু মাথায় রাখবা। অসীম ইকুয়ালস টু ফোকাস, অসীম ইকুয়ালস টু ফোকাস মানে কি ভাইয়া? অসীমে যদি আমি কোনো বস্তু রাখি, অসীমে কোনো বস্তু রাখলে সেটা আমার ফোকাসের প্রতিবিম্ব তৈরি হবে। কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? ফোকাসে তৈরি হবে। আচ্ছা, বোর্ড কাজ করতেছে না মনে হয়। যাই হোক, তাহলে আমি মুখে মুখে বলে দিই একবার, হ্যাঁ? যে অসীম বললেই বলবা ফোকাস, অসীম বললে কি বলবা? ফোকাস, ঠিক আছে? তাহলে অসীমে আমি 1 দিলে অবশ্যই আমি ফোকাসে 1 দিব, কেন? অসীমে আমি বস্তু রাখলে ফোকাসে প্রতিবিম্ব তৈরি হবে, তাই। এরপরে আমি কি করবো? এরপরে আমার কাজ হচ্ছে আমি জাস্ট কি করব? নাম্বারিংটা বাড়াবো। এফ এর পরে জায়গা কোথায় আছে? আর এফ এর পরে আছে এফ আর 2f এর মাঝে, তাহলে এখানে আমি 2 নাম্বার দিব। তারপরে জায়গা কোথায় আছে? 2f, এখানে আমি 3 নাম্বার দিব। তারপরে জায়গা কোথায় আছে? 2f আর অসীমের মাঝে, এখানে 4 নাম্বার দিব, আর অসীমে দিব 5, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলছি এই পাশে যে পয়েন্টে আমার বস্তু থাকবে, এই পাশে ঠিক সেই পয়েন্টে প্রতিবিম্ব তৈরি হবে। মানে কি ভাইয়া? মানে যদি আমার 2 নম্বর পয়েন্টে কোনো বস্তু রাখলাম, 2 নম্বর পয়েন্টে কোনো বস্তু রাখলে কি হবে? 2 নম্বর পয়েন্টে কোনো বস্তু রাখলে এই পাশে ঠিক 2 নাম্বার পয়েন্টেই আমার প্রতিবিম্ব তৈরি হবে। যদি আমি 4 নাম্বার পয়েন্টে বস্তু রাখি, এই পাশে ঠিক 4 নাম্বার পয়েন্টে আমার প্রতিবিম্ব তৈরি হবে। মনে থাকবে? আচ্ছা, যদি আমি 5 নাম্বার পয়েন্টে বস্তু রাখি, তাহলে আমার 5 নাম্বার পয়েন্টে প্রতিবিম্ব তৈরি হবে। এটা আমি বলছি। এখন আমি বললাম, তুমি সবাই কমেন্ট করো তো, এফ আর 2f এর মাঝে বস্তু রাখলাম 4 নাম্বার পয়েন্টে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তুমি এই পাশে 4 খুঁজবা, 1 2 3 4, এই তো 4, তাহলে 2f আর অসীমের মাঝে প্রতিবিম্ব তৈরি হবে। এবার বুঝছো কেন? একটু দেখো, কাজ করে না। এবার বুঝছো কেন? একটু দেখো সবাই। আগেরটা একটু কমেন্ট করে, আর সবাই একটু কমেন্ট করো তো 2f এ রাখছে, 2f এ রাখছি। 2f এ রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? সবাই একটু কমেন্ট করো তো 2f এ রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে? বুঝছি, 2f আর অসীমের মাঝে, এই তো গুড। বৃষ্টির কারণে এটা অনেক খারাপ, সমস্যা নেই, ক্লাস থাকবে, তুমি ক্লাসটা একটু দেখে নিবা, ক্লাসটা একটু দেখে নিবা। দেখেন, এটা তো কাজ করতেছে না। আচ্ছা, আমরা একটু অফ করে আবার অন করি, হ্যাঁ? আমরা একবার একটু অফ করে আবার অন করবো, সবাই সাথে থাকবে। আমি কোশ্চেন করি, তোমরা সবাই অ্যান্সার দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সার দাও। 2f, আচ্ছা ঠিক আছে, এই তো 2f। ওকে, 2f এ রাখলে 2f ইকুয়ালস টু 2f বলছিলাম আমরা। 2f ইকুয়ালস টু কি বলছিলাম? 2f, হ্যাঁ? আচ্ছা, এবার আমি তার বলি। আচ্ছা, এটা অন হইতে থাকুক, তার মধ্যে আমরা আর একটু পড়ে ফেলি, হ্যাঁ? 2f ইকুয়ালস টু 2f, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এটা আমরা পারলাম, ঠিক আছে? 1 নম্বর কথা। এর পরের পার্টে আমরা যাই, ঠিক আছে? তোমার কোশ্চেন হবে, ভাইয়া তোমার এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে 6টা ক্ষেত্রে, এটা কি বাস্তব নাকি অবাস্তব? ঠিক আছে, কোশ্চেন কি হবে? বাস্তব নাকি অবাস্তব, উল্টা নাকি সোজা। তুমি মনে রাখবা, যেই পাশ থেকে আলো আসতেছে, যদি প্রতিবিম্ব তার বিপরীত পাশে তৈরি হয়, তাহলে সেই প্রতিবিম্ব হয় বাস্তব প্রতিবিম্ব। কেমন হয়? বাস্তব প্রতিবিম্ব। তাহলে যে পাশ থেকে আলো আসতেছে তার বিপরীত পাশে হইলে সেটা বাস্তব হয়। আর যদি একই পাশে প্রতিবিম্ব তৈরি হয়, সেটা হয় অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে? যখন প্রতিবিম্ব বাস্তব হয়, তখন সেটা উল্টা হয়। বাস্তব আর উল্টা হবে, বাস্তব আর উল্টা হবে। আর অবাস্তব হইলে সোজা হয়, অবাস্তব হইলে সোজা হয়। কি নেটওয়ার্কের সমস্যা নাকি? হ্যাং করছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো, এই যে 1 থেকে 5 যে ঘটনাটা আমি বললাম, 1 থেকে 5 কি সব ক্ষেত্রে বিপরীত দিকে হয়েছে না? বিপরীত দিকে প্রতিবিম্ব গঠন হয়েছে। তাহলে 1 থেকে 5, 5টা হবে বাস্তব আর উল্টা প্রতিবিম্ব হবে। সবাই একটু কমেন্ট করো তো 1 থেকে 5 কেমন হবে? বাস্তব আর উল্টা। আমরা চলে আসছি, প্রায় চলে আসছি, দেখলে বুঝবা ভালো, হ্যাঁ? আমি একটু দেখাই। ঠিক আছে, ঠিক আছে, এখানে এখানে। আর আগের সে নোটটা কই? সবাই একটু ওয়েট করো। বিপরীত পাশে হলে বাস্তব আর উল্টা, একই পাশে অবাস্তব আর সোজা। তাহলে দেখো 1 থেকে 5 পর্যন্ত যে ঘটনা, এই 5টা ঘটনায় কি হয়েছে? চলে গেছে সব। ভেরি গুড, খুব ভালো হয়েছে। চলো আমরা পড়ি, হ্যাঁ?
আচ্ছা দেখো সাদা কালার দিয়ে পড়ে, দেখো এটা হচ্ছে লেন্স না, সাদা কালার কেমন জানি লাগতেছে, অন্য কালার দিয়ে। ওকে, লাল কালার, লাল কালার না, আচ্ছা কমলা কালার দিয়ে, কমলা কালার সুন্দর কালার। এই হচ্ছে লেন্স পড়ছিলাম আমরা, এই যে এরকম ছিল, এখানে এফ ছিল, এখানে 2f ছিল, এখানে অসীম ছিল, তাই না? এখানে এফ ছিল, এখানে 2f ছিল, এখানে অসীম ছিল। এই যে এখানে দিছিলাম 1, এখানে দিছিলাম 2, এখানে দিছিলাম 3, 4, 5, 6, ঠিক আছে? এই পাশে দিছিলাম 1, 2, 3, 4, 5, আর এই 6 এর নিচে দিছিলাম 6। এইটা ছিল আমাদের জিনিসপত্র, ঠিক আছে? আচ্ছা এখন খেয়াল করো তো, এই যে 1 থেকে যে 5 পর্যন্ত, এইটা এই যে 1 থেকে 5 পর্যন্ত বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না? বিপরীত দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সবাই হবে বাস্তব আর উল্টা প্রতিবিম্ব। যেহেতু বিপরীত দিকে, সেহেতু সবাই একটু কমেন্ট করো 1 থেকে 5 পর্যন্ত কি হবে? বাস্তব আর উল্টা, বাস্তব আর উল্টা, ঠিক আছে? আর 6 নাম্বারটা দেখো একই দিকে না, একই দিকে হইলে কি বলছে ভাই? অবাস্তব আর সোজা। সবাই একটু কমেন্ট করো 6 নাম্বারটা কি হবে? অবাস্তব আর সোজা, অবাস্তব আর সোজা, এটা পাঠতে হবে। লাস্ট কথা সেটা হচ্ছে আকৃতি কেমন হবে। মনে রাখবা এই যে আলোক কেন্দ্র থেকে যত দূরে যাবে আকৃতি তত বড় হবে, আকৃতি তত কি হবে? বড় হবে। তাহলে অসীমে রাখলে ফোকাসে তৈরি হইলো, তাই না? তো যখন ফোকাসে তৈরি হইলো, এটা কি সবচেয়ে কাছে না আলোক কেন্দ্রের? তাহলে এর আকৃতি হবে অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট, শুধু ছোট না, অত্যন্ত ছোট বা খর্বিত। ছোট মানে খর্বিত, ঠিক আছে? আচ্ছা তারপরে যখন 2 নম্বরে প্রতিবিম্ব তৈরি হবে হালকা একটু দূরে, তাহলে এটা হবে শুধু ছোট, অত্যন্ত বলবো না, শুধু। 2f বললে দেখো 2f, দেখছো 2f ইকুয়ালস টু 2f, তাহলে 2f ইকুয়ালস টু যখন 2f, তাহলে এটা হবে সমান প্রতিবিম্ব হবে। কেমন হবে? আকৃতি সমান হবে। কেন? এই যে ইকুয়াল, ইকুয়াল না, এই যে মাঝে কি আছে? ইকুয়াল সাইন আছে, ঠিক আছে? আচ্ছা তারপর যখন 4 হবে, তো সমানের পরে কি আসে? বড়। আর এটা হচ্ছে অত্যন্ত বড় বা বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, ঠিক আছে? অত্যন্ত বড়। তাই খেয়াল করো, প্রথমে ছিল অত্যন্ত ছোট, তারপর ছোট, তারপর কি সমান, তারপর বড়, তারপর অত্যন্ত বড়। এটুকু সবাই বুঝতে পারছে কিনা? একটু বেশি সময় নিয়ে নিয়ে ফেলছে, যেহেতু নেটের একটু বাজে অবস্থা, আরো বৃষ্টি বৃষ্টি সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যদি তাহলে বুঝি, তাহলে আমি এখানে একটু কোশ্চেন করি, তোমরা সবাই অ্যান্সার দাও। হ্যাঁ দেখো 1 নাম্বার বলছে আমি অসীমে রাখছি বস্তু, অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় হবে? সবাই একটু কমেন্ট করো তো। যদি আমি বস্তু অসীমে রাখি, প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব তৈরি হবে দ্বিতীয় প্রধান ফোকাস তলে। কোথায় তৈরি হবে? দ্বিতীয় প্রধান ফোকাস তলে তৈরি হবে, তাই না? অসীম বললে ভাই ফোকাস, অসীম বললে কি বলবা? ফোকাস। তারপর একটু ছবিটা একটু খেয়াল করো তো। আচ্ছা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখো। যদি আগেরটা একটা সুন্দর ছবি ছিল, এটা আমি দ্রুত আঁকছি, স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর স্ক্রিনশট দেখে দেখে মনে করবা। হ্যাঁ আচ্ছা তারপর আসো, দেখো আমি যদি 2f অপেক্ষা বেশি দূরত্ব রাখি, 2f অপেক্ষা বেশি দূরত্ব মানে কি জানো? 2f অপেক্ষা বেশি দূরত্ব মানে অসীম আর 2f এর মাঝে, একই কথা, ঠিক আছে? অসীম আর 2f এর মাঝে রাখি, অসীম আর 2f এর মাঝে রাখি, তাইলে কি হবে? দেখো 2 নাম্বার অসীম আর 2f এর মাঝে কি 2 নাম্বার না? 2 নাম্বার কি ছিল? f আর 2f এর মাঝে ছিল, কিন্তু খেয়াল করে ছবিটা একটু মনে করো, f আর 2f এর মাঝে ছিল। 3 নাম্বার ছিল 2f, 2f এ রাখলে আবার 2f এ হবে, 2f রাখলে 2f হবে। 4 নাম্বার হবে ছিল f আর 2f এর মাঝে রাখলে ওই পাশে 4 ছিল, 2f অপেক্ষা বেশি দূরত্ব মানে কি? 2f আর অসীমের মাঝে, 2f আর অসীমের মাঝে। 5 নাম্বার ছিল ফোকাস বললে অসীম, 5 নাম্বার কি বলবা? ফোকাস বললেই অসীম। 5 নাম্বার কি বলতো? ফোকাস বললে কি বলবা? অসীম। আর 6 নাম্বার আলোক কেন্দ্র আর f দূরত্বের মাঝে রাখলে কোথায় হবে? মাঝে রাখলে একই পাশে হবে। কোথায় হবে? একই পাশে হবে। খেয়াল করো তো, 1 থেকে 5 পর্যন্ত সবগুলাই কি বলছে? বাস্তব আর উল্টা। দেখছো 1 থেকে 5 পর্যন্ত সব কি বলছে? বাস্তব আর উল্টা। শুধু 6 নাম্বারটা বলছে অবাস্তব আর সোজা। কেন ভাইয়া? একই দিকে তৈরি হয়, তাই একই দিকে তৈরি হয়। প্রথমটা ছোট বা খর্বিত, দ্বিতীয়টা না, এই যে প্রথমে আরেকটা বাদ দিছি, প্রথমটা হচ্ছে অত্যন্ত খর্বিত, ঠিক আছে? প্রথমটা হচ্ছে অত্যন্ত খর্বিত, ওই যে এফ ফোকাসে যেটা সবচেয়ে কাছে যেটা, এটা হচ্ছে অত্যন্ত খর্বিত, ঠিক আছে? তারপরেরটা শুধু খর্বিত, তারপরে শুধু, তারপরে কি সমান, তারপরে বিবর্ধিত, তারপর অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। যত দূরে যাচ্ছে তত কি বাড়তেছে আকৃতি, এটা মনে রাখতে হবে। আর 6 নাম্বারটা বলবা শুধু বড় বা শুধু বিবর্ধিত, শুধু বড় বা শুধু বিবর্ধিত। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? আরো একটা বোরিং চ্যাপ্টার, বোরিং চ্যাপ্টারটা বোরিং লাগবে না। হ্যাঁ বোরিং চ্যাপ্টার আমি বললাম না, একটা টুইস্ট দেবো, টুইস্ট, লাস্টে একটা টুইস্ট আছে, এই টুইস্টের জন্য আরেকটু থাকতে হবে। অধ্যায়টা শেষ হলে একটা টুইস্ট পাবো, মজার একটা টুইস্ট, ঠিক আছে? আচ্ছা তাহলে এই পর্যন্ত সবাই বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করো তো, এই পর্যন্ত বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করো। ঠিক আছে, এটা আমরা তখন কি পড়লাম? উত্তল। সুম ভাই বুঝতে পারছে? জি ভাইয়া, ওকে ওকে ওকে, গুড।
অবতলে সব কি খর্বিত হবে? হ্যাঁ, আমরা তো উত্তল লেন্স পড়লাম এতক্ষণ, অবতল লেন্স পড়ি না। অবতল লেন্স আমরা এখানে পড়ে ফেলি, পাশে পড়ে ফেলি, কারণ অবতল লেন্স খুবই সহজ। এখানে মাত্র দুইটা ঘটনা ঘটে। কয়টা ঘটনা ঘটে? দুইটা ঘটনা ঘটে। এখানে হচ্ছে আমাদের আলোক কেন্দ্র থাকে, এখানে ফোকাস থাকে, এখানে ধরো অসীম আছে, ঠিক আছে? দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা তোমরা পারো, বলো তো অসীম থেকে আলো আসলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীম থেকে আলো আসলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীম থেকে আলো আসলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলো তো? অসীম বললে কি বলবা? অসীম বললে এই তো ফোকাস, ঠিক আছে, গুড। অসীম বললে ফোকাস, তাহলে একটা আমরা জানি। আর দুই নম্বর ঘটনা কি? অসীম বাদে, অসীম বাদে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু অসীম বাদে অন্য যে কোনো জায়গা থেকে আসুক, এই যে কোনো জায়গা থেকে আসুক, প্রতিবিম্ব তৈরি হবে এই ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে, ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে। এটা সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্ট করো। যদি বুঝে থাকি দেখো তো, দুই ক্ষেত্রে কি একই দিকে তৈরি হচ্ছে না? ওই দিকে কিন্তু যায়নি অবতল লেন্সের ক্ষেত্রে, একই দিকে তৈরি হচ্ছে। একই দিকে তৈরি হইলে কেমন হয়? অবাস্তব আর সোজা হয়। কেমন হয়? অবাস্তব আর সোজা হয়, ঠিক আছে? দেখো অসীম বললে কি বলছে? ফোকাস। অসীম বললে ফোকাস। আর আলোক কেন্দ্র আর অসীমের মাঝে বললে আলোক কেন্দ্র আর দ্বিতীয় ফোকাসের মাঝে, মানে যে আলোক কেন্দ্র দ্বিতীয় ফোকাসের মাঝে, ঠিক আছে? দুই ক্ষেত্রে অবাস্তব সোজা। আর অবতল লেন্সে সবসময় ছোট হয়। অবতল লেন্সে কেমন হয় প্রতিবিম্ব? ছোট হয়। অবতল লেন্সে কেমন হয়? ছোট হয়। অবতল লেন্সে কেমন হয়? ছোট হয়, ঠিক আছে? অবতল লেন্সে কেমন হয়? ছোট হয়, ঠিক আছে? তাহলে এই যে আমরা যদি এই উত্তল লেন্স আর অবতল লেন্স বুঝে ফেলি, তাহলে ভাই আর কিছু লাগবে না। এই এটা পড়লে এই অধ্যায়ের অনেক কিছু পড়া হয়ে যাবে, ঠিক আছে? এই পড়লে আমাদের পড়া শেষ। ওকে, তাহলে চলো আমরা সামনে যাই। আমরা অনেক একটু সময় লেগে গেছে যদিও, তাও চলো। আমরা বললাম তো এই অধ্যায়ের পরে দেখবা 11 অধ্যায় জাস্ট 5 মিনিটে শেষ হয়ে যাবে। কেমনে আমি দেখাই দিব, এবং সব সব পড়াবো, এবং ডিটেলসে পড়াবো। এরকম না যে আমি ফাঁকি দিব, এরকম না, ঠিক আছে? আচ্ছা আসো, লেন্সের ক্ষমতা। ক্ষমতাকে আমরা পি দিয়ে ডিনোট করি না? পি ইকুয়ালস টু 1/f। 1/f আমরা জানি ফোকাস দূরত্বের বিপরীত রাশিকে আমরা ক্ষমতা বলি। এখানে কি হয়? ফোকাস দূরত্ব দেয়া থাকে, ক্ষমতা বের করতে বলে, ঠিক আছে? তো এটা আমি আজকে ক্লাসে করাইছি, তো এখন আরেকবার করতে দিই। তোমরা একটু করো তো। ফোকাস দূরত্ব আমি 25 ধরো 20 সেন্টিমিটারে দিলাম। 20 দিব না, আমি এটা দিয়ে হচ্ছে 1000 সেন্টিমিটার। সবাই একটু করো। ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার, তাহলে ক্ষমতা কত ডায়াপ্টার? একটু বের করো তো। ফোকাস দূরত্ব দিলাম 1000 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার, তাহলে ক্ষমতা কতটুকু হবে? ক্ষমতা কত হবে? সবাই একটু কমেন্ট করো তো। বুঝেছি। 3 আওয়ার না, 3 আওয়ার লাগবে না ভাইয়া, 3 আওয়ার লাগবে না। এই অধ্যায়টা একটু সময় নিব আমি, হ্যাঁ? এই অধ্যায়টা 1 ঘন্টা 10 মিনিট মতো পড়াবো, আর ওইটা 5 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসল জায়গায় তো ঢুকতে পারলাম না। আসল জায়গা তো আছে হচ্ছে তোমার অনুবীক্ষণ, দূরবীক্ষণ আর প্রিজম। এই 3টা জিনিস একটু পড়াই দিব আমি সুন্দর করে আজকে, হ্যাঁ? 1/10, 1/10। আচ্ছা, ইসরাত আহমেদ ইম্পাও ক্লাস করতেছে, ভেরি গুড। 1/10, 1/1000 লিখছে একজন, অথই, গুড। এটাই তো চাচ্ছিলাম। 0.1 বা 1/10 একই জিনিস। আচ্ছা 0.1 দেখো তো। এই যে পি কষ্ট কি বলছি? 1/f বলছি না? 1/f, তাই না? এফ আমি বলছি 1000 সেন্টিমিটার। 1000, তোমার এই যে ক্ষমতা যখন বের করবা, তখন তুমি যদি সেন্টিমিটারে করো, এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাহলে এটা তোমার কিসে করে নিতে হবে? মিটারে করে নিতে হবে। কিসে করে নিতে হবে? মিটারে। এখন 1000 সেন্টিমিটারে কয় মিটার? এটা অনেকে 1 মিটার লেখে, ঠিক আছে? মনে রাখবে ভাই 100 সেন্টিমিটারে 1 মিটার, ঠিক আছে? তাহলে এটা তো আমরা সবাই জানি। তাহলে 1000 সেন্টিমিটারে কয় মিটার? 10 মিটার। তাহলে 1/10, 1/10, এফ হচ্ছে মিটারে করে নিতে হবে, তাই না? তাহলে 1/10 এটাই ডায়াপ্টার। 1/10 ডায়াপ্টার বা 0.1 ডায়াপ্টার, একই কথা, ঠিক আছে? 1/10 ডায়াপ্টার বা 0.1 ডায়াপ্টার, ভেরি গুড। আচ্ছা এবার বলো তো, এই যে আমাদের ক্ষমতার ব্যবহারিক একক কি? এসআই একক। একটু কমেন্ট করে দাও তো, ব্যবহারিক একক কোনটা আর এসআই একক কোনটা? ব্যবহারিক একক হচ্ছে ডায়াপ্টার, এসআই একক রেডিয়ান পার মিটার। একটু কমেন্ট করো যে ব্যবহারিক একক কোনটা আর ব্যবহারিক একক কোনটা আর এসআই একক কোনটা। সবাই একটু কমেন্ট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তারপর নিচে চলে আসো। এই দেখো, আমরা এটা বলছি যে ক্ষমতার মান যদি পজিটিভ হয় তাহলে সেটা উত্তল লেন্স, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি? অবতল লেন্স। তাহলে অবতল লেন্সে মান হচ্ছে নেগেটিভ আর উত্তল লেন্সে পজিটিভ। এটাও আসে। ক্ষমতার মাত্রা কি? পার এল। কেন? রেডিয়ান পার মিটার না? রেডিয়ান পার মিটার। এখানে রেডিয়ানের কিন্তু কোনো একক নাই, কারণ দেখো তোমরা পড়ছো হচ্ছে কৌণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। তো ওর মাত্রা হচ্ছে জাস্ট পার টি। কেন? কারণ রেডিয়ানের মাত্রা নাই তাই। তো এখানে রেডিয়ানের মাত্রা নাই, পার মিটারের জন্য কি দিবা? পার এল। এটা একটু পারতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো আমরা চোখের কিছু রোগ পড়ি, হ্যাঁ? চোখের কিছু রোগ পড়ি। আমাদের কি হয় জানো? আমরা যারা ইয়াং আছি না, আমাদের যারা ইয়াং আছে তাদের চোখের পাওয়ার মাইনাসে হয়। আমারও চোখে পাওয়ার আছে, এক চোখে -0.25, এক চোখে -0.75। কিন্তু চশমা পড়ি না, কারণ চশমা পড়লে আমার মনে হয় যেন আমার বলদ বলদ লাগে, ঠিক আছে? সেদিন পড়তাম না তো, হঠাৎ করে পড়লে কেমন জানি বলদ বলদ লাগবে মনে হয় আর কি, এই জন্য আমি পড়ি না, হ্যাঁ?
তো এই যে আমাদের সবার হচ্ছে মায়োপিয়া আছে, হ্যাঁ, মায়োপিয়া মানে হচ্ছে ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি মানে কি, আমরা কাছের জিনিস দেখি ভালো, কিন্তু ওই যে দূরে কি আছে আমি দেখতে পাচ্ছি না বা ঝাপসা দেখতেছি, ঠিক আছে, এটাকে বলে মায়োপিয়া। কি বলে? মায়োপিয়া। তাইলে আমরা আমাদের চোখে সবার পাওয়ার কি মাইনাস, সবার পাওয়ার কি বলছে মাইনাস, মায়োপিয়া হইলে মাইনাস, দেখো মায়ো মাইনাস, মায়ো মাইনাস, ওকে। মাইনাস মানে কি, কিসের, অবতল লেন্সের না উত্তল লেন্সের? আমি এতক্ষণ বললাম অবতল লেন্সের পাওয়ার হয় মাইনাস, অবতল লেন্সের পাওয়ার হয় মাইনাস। তাহলে আমরা যে চশমা পরি ম্যাক্সিমাম সবার কিন্তু অবতল লেন্স, ঠিক আছে। আর একটা রোগ আছে হাইপারমেট্রোপিয়া, এর একদম দূরদৃষ্টি, মানে দূরে জিনিস দেখতে পাই কিন্তু কাছে জিনিস দেখতে পাই না, ঠিক আছে। তো দূরে জিনিস দেখতে পাই, কাছে জিনিস দেখতে পাই না, এর পাওয়ার হচ্ছে পজিটিভ, এর চিকিৎসা হচ্ছে উত্তল লেন্স। এর চিকিৎসা কি? উত্তল লেন্স। বা এখন যদি কনফিউশন লেগে যায় পরীক্ষা হলে, একটু খেয়াল করো তো, মায়োপিয়া বানান বড় না হাইপারমেট্রোপিয়া বানান বড়? ভাই হাইপারমেট্রোপিয়া বানান বড়, তাহলে এটা হচ্ছে দীর্ঘদৃষ্টি, আর যেটা বানান ছোট সেটা ক্ষীণদৃষ্টি, এভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো প্রেস বায়োপিয়া, এ কি বলছে, কাছের দূরের কোনো জিনিসে দেখতে পায় না, হ্যাঁ। প্রেস বায়োপিয়া কোন লেন্স? এটা হচ্ছে দ্বি উত্তল লেন্স বা বাইফোকাল লেন্স। খেয়াল করো, প্রেস বায়োতে বায়ো আছে, বায়ো মানে বাই, বাই মানে দ্বি উত্তল, বাই যে বাইফোকাল লেন্স। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা অ্যাস্টিগমাটিজম বা নকুলান্ধতা। অ্যাস্টিগমাটিজমে কোন লেন্স? সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করে, এটা পরীক্ষায় আসে। অ্যাস্টিগমাটিজমের সতে সিলিন্ড্রিক্যাল লেন্স, অ্যাস্টিগমাটিজমের সতে সিলিন্ড্রিক্যাল লেন্স, এটা একবার ডেন্টাল পরীক্ষায় আসছে, হ্যাঁ। তো এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, যদিও আমাদের বইয়ে নাই কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, এটা একটু পারতে হবে, ওকে। তাহলে এই পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করে দাও তো, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা। যদি বুঝে থাকি তাহলে আমরা সবাই কমেন্ট করো অ্যাস্টিগমাটিজমে কোন লেন্স ব্যবহার করি আমরা, অ্যাস্টিগমাটিজমে কোন লেন্স ব্যবহার করি। বলদ কি ভাই? বলদ হচ্ছে কি, এটা অপু দাস না থাক, আমি পচাইতে যাচ্ছি না, থাক কিছু না বলি। আচ্ছা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে একটু কমেন্ট করো তো, অ্যাস্টিগমাটিজমে কোন লেন্স, সবাই একটু কমেন্ট করো। তারপরে কমেন্ট করবা যে মায়োপিয়াই কোন লেন্স, মায়োপিয়াই কোন লেন্স, মায়োপিয়াই কোন লেন্স, কমেন্ট করে ফেলো, হ্যাঁ। এবার আসো এই জায়গা থেকে আমি একটু ডিটেলসে পড়াবো, বীক্ষণ কোণ, নিকট বিন্দু, হ্যাঁ। আচ্ছা, তো বীক্ষণ কি কি আছে? অনুবীক্ষণ যন্ত্র আছে, দূরবীক্ষণ যন্ত্র আছে, এটা আমাদের একটু পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, একটু গোল করো, 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। কোন রং চোখে এসে পড়লে এটা কতক্ষণ স্থায়ী হয়? 1/10 সেকেন্ড স্থায়ী হয়। সবাই একটু কমেন্ট করো তো, কত সেকেন্ড স্থায়ী হয়? 1/10 সেকেন্ড স্থায়ী হয়। কত সেকেন্ড? 1/10 সেকেন্ড। নিকটতম দূরত্ব কত বলছি ভাই? কমেন্ট করো সবাই। 25 সেন্টিমিটার। নিকটতম দূরত্ব কত বলছি? 25 সেন্টিমিটার, ঠিক আছে। অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে দুই প্রকার। অনুবীক্ষণ যন্ত্র এইগুলো অনেক কিছু আছে, অনেক কিছু আমি বলতেছি, তার আগে আমি একটু বলিনি। অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র, হ্যাঁ, সরল আর জটিল। সরল অনুবীক্ষণ যন্ত্র আরেকটা নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, এটা আমি ক্লাসে বলছি, ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয় কয়টা? একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, যে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স কয়টা? একটা, ঠিক আছে। তো এই অধ্যায়ে যদি তোমার কোনো কোশ্চেন হয় যে ভাই কয়টা, কোন লেন্স ব্যবহার করা হয়, তুমি যদি না জানো আন্দাজে উত্তল লেন্স লাগাই দিবা, ঠিক আছে, না পারলে উত্তল লেন্স কয়টা বলছি? একটা। কয়টা বলছি? একটা উত্তল লেন্স। আর আছে জটিল অনুবীক্ষণ যন্ত্র, তাহলে জটিলে কয়টা উত্তল লেন্স? জটিলে দেখো উত্তল লেন্স, সব জায়গায় উত্তল লেন্স, কিন্তু কয়টা? দুইটা। তাহলে সরলে একটা, জটিলে দুইটা। জটিলে কঠিন মেকানিজম, তাহলে একটু বেশি থাকবে, দুইটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় পাঠতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর আসো, এই যে কোশ্চেন হবে সরল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের সমীকরণ কোনটা? m = 1 + d/f। সমীকরণগুলো পাঠতে হবে, যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে তোমার অবশ্যই কিন্তু সমীকরণগুলো পাঠতে হবে আগে, হ্যাঁ। তো এই সমীকরণটা একটু মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো তোমার এই যে সরল অনুবীক্ষণ যন্ত্র, এটা কতটুকু বিবর্ধন করতে পারে? এরা হচ্ছে, লিখে রাখো, 3.5 থেকে 6 গুণ বিবর্ধন করতে পারে, 3.5 থেকে 6 গুণ বিবর্ধন করতে পারে। আর যেটা জটিল, এটা দেখো আছে 2000 গুণ বিবর্ধন করতে পারে, লেখা আছে, এই যে এরা হচ্ছে 2000 গুণ বিবর্ধন করতে পারে। তাহলে এরা কত? 2000। আর এরা কত? এরা হচ্ছে 3.5 থেকে 6 গুণ বলছি, 3.5 থেকে 6 গুণ বলছি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। আচ্ছা, এখন চলো, আচ্ছা, আমি এই অনুবীক্ষণ যন্ত্রে কেমন প্রতিবিম্ব হয় এটা আমি পরে বলবো, আগে আপাতত যেটুকু বলছি এটুকু আগে শিখে রাখো। এটুকু যদি বুঝে থাকো তাহলে বলো ভাই বুঝছি। সবাই একটু কমেন্ট করো তো, বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করো। এটা কত গুণ ভাই? 2000 গুণ। কত গুণ? 2000 গুণ। আর কিছু পড়তে হবে না, আমি লাস্টে একবারে কোন প্রতিবিম্ব কেমন হয় বুঝাই দিব। এবার আসো দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রে কি হয়? দূরবীক্ষণ যন্ত্রে কোন লেন্স ভাই বলবো? উত্তল লেন্স, যাই বলো কি বলবা? উত্তল লেন্স। দূরবীক্ষণ যন্ত্র আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্র, একটা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র,
ঠিক আছে। এবার প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আবার 3 প্রকার, নিউটন, গ্রেগরি, হার্শেল। আর প্রতিসরক হচ্ছে এই 3টা। এখান থেকে পরীক্ষা আসে, এটা তুমি 5 স্টার দিয়ে রাখো, এই টপিকটা 5 স্টার। এখানে কোশ্চেন হবে, কি কোশ্চেন হবে ভাই, নিচের কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের উদাহরণ নয়? তো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আছে 3টা, নিউটন, গ্রেগরি আর হার্শেল। কি কি আছে? নিউটন, গ্রেগরি, হার্শেল। আর প্রতিসরণও আছে 3টা, নভো, ভু আর গ্যালিলিও। তোমার অপশনে দিবে নিচের কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র নয়, থাকবে নিউটন, গ্রেগরি, হার্শেল, সাথে দিবে গ্যালিলিও। তাহলে কি লাগাবা? অবশ্যই গ্যালিলিও হবে। হ্যাঁ, তাহলে কিভাবে মনে রাখবো, এখানে লিখে রাখো নিগ্রহ ফলক। সবাই একটু কমেন্ট করো, নিগ্রহ ফলক, নিগ্রহ ফলক। আমি একটু দ্রুত বলতেছি কারণ এগুলো আমি সব ক্লাসে পড়াইছি। হ্যাঁ, নিগ্রহ ফলক। ফলক মানে হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। নিগ্রহ মানে নিউটন, গয়তে গ্রেগরি, হতে হার্শেল। তাহলে এখানে কি গ্যালিলিও আছে? হ্যাঁ, নাই। তাহলে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে গ্যালিলিও থাকবে? থাকবে না। এইটুকু সবাই বুঝতে পারছে কিনা? নিউটন, গ্রেগরি, হার্শেল, এই তো গুড। নিউটন, গ্রেগরি, হার্শেল, নিউটন, গ্রেগরি, হার্শেল। আচ্ছা, বুঝছি, সবাই বুঝছে। ঠিক আছে, গুড 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 গুড, ভেরি গুড। তাহলে এটা আমরা দূরবীক্ষণ নিয়ে পড়লাম। এবার দেখো তো, লেখা আছে নভ দূরবীক্ষণ যন্ত্র। কি নিয়ে আছে? নভ দূরবীক্ষণ যন্ত্র। নভটা কিসের মধ্যে পড়ে? নভটা দেখো, নভটা হচ্ছে প্রতিসরণ দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে পড়ে। কিন্তু কিসের মধ্যে পড়ে? প্রতিসরণের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এটা আমরা একটু পড়ি। এখন এখানে দেখো দুইটা কথা লেখা আছে, একটা হচ্ছে অভিলক্ষ্য, একটা অভিনেত্র। ঠিক আছে। এখন অভিলক্ষের ফোকাস দূরত্ব উন্মেষ বড় কার, অভিনেত্রের ফোকাস দূরত্ব উন্মেষ ছোট কার, এইগুলো নিয়ে অনেক 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 কনফিউশন হয়। এগুলো আমি একটু দূর করে দিই। আসো আমরা একটু ছবি আঁকি। ঠিক আছে, আমরা ছবি কি আঁকবো ভাই? আমি একটা অনুবীক্ষণ যন্ত্র আঁকলাম, তার একটা সুন্দর পাবলো পিকাসো মার্কা একটা ছবি আঁকছি। এটা একটা অনুবীক্ষণ যন্ত্র। এখানে আমরা চোখ রাখি, সুন্দর হয়েছে না? ইয়েস, ভেরি গুড। এখানে হচ্ছে আমরা একটা জিনিস রাখি, লক্ষ্যবস্তু রাখি। এই লক্ষ্যবস্তু রেখে আমরা দেখি, এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। আর দূরবীক্ষণ যন্ত্র কি করি? এই হচ্ছে আমাদের একটা দূরবীক্ষণ যন্ত্র। এখানে আমরা চোখটা রাখলাম, আর আমরা কি দেখি? এখানে চাঁদ আছে, তারা আছে আকাশে ওই অনেক দূরে, এটা আমরা দেখি দূরবীক্ষণ যন্ত্রে। এবং অনুবীক্ষণ যন্ত্রে বড় করে দেখি। আমরা জানি অনুবীক্ষণ যন্ত্রে কেমন দেখি? বড় করে দেখি। দূরবীক্ষণ যন্ত্রকে ছোট করে দেখি, দূরবীক্ষণ যন্ত্রেও কি করি? বড় করে দেখি, তাই না? মানে অনুবীক্ষণ যন্ত্রে কাছের জিনিস বড় করে দেখি, দূরবীক্ষণ যন্ত্রে দূরের জিনিস বড় করে দেখি। তাহলে অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রে যে প্রতিবিম্ব তৈরি হবে, দুইটা হবে বিবর্ধিত। যাই বলুক, অনুবীক্ষণ দূরবীক্ষণে যে প্রতিবিম্ব তৈরি হবে, এটা হবে বিবর্ধিত। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এখন খেয়াল করো, অনুবীক্ষণ যন্ত্রে আমরা যে চোখ এখানে রাখছি না, তাহলে এই পুরাটাই আমাদের চোখ হিসেবে কাজ করতেছে না? তো আমাদের এই পুরাটাই যে চোখ হিসেবে কাজ করতেছে, এইটার যে দৈর্ঘ্য, এটাকে বলে অভিনেত্র। অভিনেত্র। বলতো নেত্র মানে কি? নেত্র মানে চোখ। নেত্র মানে কি? নেত্র মানে চোখ। তাহলে পুরাটা আমাদের চোখ হিসেবে কাজ করতেছে, পুরাটা হচ্ছে অভিনেত্র। আর এই চোখ থেকে যে লক্ষ্যবস্তুর দূরত্ব, এই দূরত্বটুকুকে বলা হয় অভিলক্ষ্য। অভিলক্ষ্য। ঠিক আছে। তাহলে এখানে এইটুকু আমাদের চোখ হিসেবে কাজ করতেছে, তাহলে এইটুকু হচ্ছে অভিনেত্র দূরবীক্ষণের ক্ষেত্রে। আর এই যে এত দূর হচ্ছে অভিলক্ষ্য। এখন তুমি আমাদের বুদ্ধি করে বলো তো, অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিনেত্র বড় না অভিলক্ষর ফোকাস দূরত্ব উন্মেষ বড় হবে? অনুবীক্ষণে কোনটা বড় হবে? আর দূরবীক্ষণে অভিনেত্রের ফোকাস দূরত্ব উন্মেষ বড় হবে না অভিলক্ষের ফোকাস দূরত্বের উন্মেষ বড় হবে? সবাই একটু কমেন্ট করো তো। অসাম, এই তো, গুড গুড, থ্যাংক ইউ। নোবেল পুরস্কার ঢাকা বন্ধু চলে আসছে এই ছবির জন্য। এস এম সুলতান ফেল। এই তো আমার এই যে প্রশংসা করতেছো, সবাই ধন্যবাদ। যারা প্রশংসা করতেছো তারা সামনে এসে বললে তোমাদের একটা করে চকলেট দিব। ঠিক আছে। আচ্ছা, অনেক সুন্দর ছবি হয়েছে কিন্তু আসলে। হ্যাঁ, আচ্ছা, অবাক করা ছবি। আচ্ছা, আসো। তাহলে অবশ্যই দেখে বোঝা যাচ্ছে ভাই, অভিনেত্রেরটা বড় অনুবীক্ষণের ক্ষেত্রে, তাই না? আর অভিলক্ষের ফোকাস দূরত্ব উন্মেষ ছোট হবে, এটা তো এইটুক। আর দূরবীক্ষণের ক্ষেত্রে অভিনেত্রের ফোকাস দূরত্ব উন্মেষ ছোট, আর অভিলক্ষের ফোকাস দূরত্ব উন্মেষ অনেক বড়, কারণ লক্ষ্যবস্তু তো অনেক দূরে। বোঝা গেছে? তাহলে এইটুকু যদি তুমি বুঝে দেখো। আচ্ছা, তৌফিক মেহরা বলছে বুঝি নাই ভাই, আরেকবার বলেন। সমস্যা নেই ভাইয়া, বুঝি নাই। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্রে এই যে এরকম একটা নল থাকে, এখানে একটা জিনিস থাকে যেখানে আমরা দেখি, লক্ষ্যবস্তুটা দেখি। হ্যাঁ, তো এখানে আমরা চোখ রাখি। তো দেখো, এই পুরাটা আমাদের চোখ হিসেবে কাজ করে অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, তাই না? তো যেটা চোখ হিসেবে কাজ করে, এইটুকু দূরত্বকে আমরা বলি অভিনেত্র। নেত্র মানে চোখ। আর এই যে যেখানে অভিনেত্র থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত দূরত্বকে আমরা বলি অভিলক্ষ্য। ঠিক আছে। তো তোমার কোশ্চেন হবে কি জানো, অনুবীক্ষণ যন্ত্রে অভিনেত্রের ফোকাস দূরত্ব বা উন্মেষ বড় নাকি অভিলক্ষেরটা বড়? তো দেখে বোঝা যাচ্ছে অভিনেত্রেরটা বড়, অভিলক্ষেরটা ছোট। আর দূরবীক্ষণ যন্ত্রে এইটুকু আমাদের চোখ হিসেবে কাজ করতেছে না, কারণ আমরা দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখতেছি, এইটুকু চোখ হিসেবে কাজ করতেছে, তাহলে এটুকু অভিনেত্র। তাহলে অভিনেত্র ফোকাস দূরত্ব উন্মেষ দেখো ছোট। আর অভিলক্ষ্য মানে যে চোখ থেকে লক্ষ্যবস্তু অনেক দূরে অবস্থিত, অভিলক্ষের ফোকাস দূরত্ব উন্মেষ অনেক বড় হবে, অনেক বড় হবে।
এই যে অভয়দা বুঝে গেছে, ভেরি গুড ভেরি গুড। অভিনেত্রী না অভিনেত্র, অভিনেত্র, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা দেখো অনেকবার লেখা আছে, হ্যাঁ এই জিনিসটা আমরা ফিরে আসি। দেখো এখানে লেখা আছে নভ দূরবীক্ষণ যন্ত্র। ভাই দূরবীক্ষণ না অনুবীক্ষণ? দূরবীক্ষণ। তাহলে বলো তো দূরবীক্ষণে কোনটা বড়? দূরবীক্ষণে কোনটা বড়? দূরবীক্ষণে লক্ষ্য বড় না নেত্র বড়? ভাই লক্ষ্য তো বস্তু অনেক দূরে ছিল, তাহলে অবশ্যই লক্ষ্যটা বড়। আর নেত্রটা দেখো লেখা আছে কি ছোট, ঠিক আছে। সেটা নভ হোক, প্রতিফলক হোক, প্রতিসরক হোক, যাই হোক দূরবীক্ষণ বললেই অভিলক্ষ্য বড়, অভিনেত্র ছোট। এখানে আর ইম্পর্টেন্ট যেটা সেটা একটু পড়তে হবে যে নভদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ক্রাউন কাচের তৈরি। অভিলক্ষ্য কোন কাচের তৈরি? ক্রাউন কাচের তৈরি। কিভাবে মনে রাখবে ভাই? অভিলক্ষ্যের মধ্যে লক্ষ্য কথাটা আছে না, তো আমাদের লক্ষ্য কি হওয়া উচিত সবসময়? ক্রাউন। ছেলেদের জন্য কিং বা রাজার মুকুট, মেয়েদের জন্য কুইন বা রানীর মুকুট, বাট আমাদের লক্ষ্য হওয়া উচিত অবশ্যই কি? ক্রাউন, ঠিক আছে। আচ্ছা আর অভিনেত্র তাহলে কি বলবো? ফ্লিন কাচের তৈরি। আর অভিলক্ষ্য হচ্ছে ক্রাউন কাচের তৈরি। এখানে এটাও একটু পরীক্ষায় আসে যে অসীম দূরত্বে স্বাভাবিক দৃষ্টির ফোকাসিংয়ের জন্য বিবর্ধন কত? এফও বাই এফ ই। এফও বাই এফ, এটা মুখস্থ করবা, হ্যাঁ মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে সমীকরণ, সমীকরণ মুখস্থ করে ফেলতে হয়। তারপর যন্ত্রের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে দুইটা যোগফল, ঠিক আছে। তাহলে দুইটা যদি এফও আর এফ ই যদি আমি অনুপাত করি তাহলে আমি বিবর্ধন পাই, আর যদি যোগ করি তাহলে যন্ত্রের দৈর্ঘ্য পাই। তাহলে সবাই একটু কমেন্ট করো, অনুপাত হইলে বিবর্ধন পাই আর যোগ করলে যন্ত্রের দৈর্ঘ্য পাই। অনুপাত হইলে বিবর্ধন পাই, যোগ করলে যন্ত্রের দৈর্ঘ্য পাই, ঠিক আছে। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র একদম শুরুতে পড়ছিলাম, কে আবিষ্কার করছিল? কমেন্ট করো তো। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করছিল প্রথমে? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো গ্রেগরি, সবাই কমেন্ট করো কি? গ্রেগরি, ঠিক আছে। এই যে প্রকৃতি কেমন ভাবে আমি পড়াই দিচ্ছি, হ্যাঁ তার আগে একটু নিচে চলে আসো, এটা একটু ইম্পর্টেন্ট। বিভিন্ন মান মন্দিরগুলোতে, গুরুত্বপূর্ণ মান মন্দিরগুলোতে কোনটা ব্যবহার করা হয়? প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। একটু গোল করো, ওই যে নিগ্রহ ফলক বলছি, ওই প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার আমি একটু কঠিন জায়গাটা পড়াবো, তার আগে আমি একটু কমেন্ট পড়ে আসি, কে কে কমেন্ট করতেছে দেখি। আচ্ছা সুমাইয়া কর্মকার, সুমিতা কর্মকার, তানজিনা রহমান সৃষ্টি, পূজা চ্যাটার্জি, ইসাজান, ইম্পাত, অথই, ইয়াসিন, রানী, তাসনিম, এশা, ইতি, তারপরে উখতি মিনহাজ, পূজা চ্যাটার্জি, তৃষ্ণা মুখার্জি, অনেকেই কমেন্ট করতেছে, ভেরি গুড। জানাতুল মিম, এই তো গুড গুড। এখন একটা কঠিন জিনিস পড়াই ভাই, একটা কঠিন জিনিস পড়াবো, হ্যাঁ এইগুলো আমি বলছি ডিটেলস পড়াবো, মানে এগুলো এত বেশি ডিটেলস লাগে না, তাও যেহেতু আমরা পড়তেছি আমরা কম পড়বো না, বেশি পড়বো, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি দেখো বললাম ভাইয়া অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে দুই প্রকার, এটা অনেকেই ভুল করে কিন্তু। অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে দুই প্রকার, একটা সরল একটা জটিল, একটা সরল একটা জটিল। আর দূরবীক্ষণ যন্ত্র ভাইয়া দুই প্রকার, একটা প্রতিফলক আর একটা প্রতিসরক, ঠিক আছে। প্রতিফলক আর প্রতিসরক, এটা আমরা পড়ছি কিনা একটু আগে? পড়ছি তো সবাই? আচ্ছা বইয়ে মাস্টার বুক নাই, তাহলে বইয়ে গোল দাও, সমস্যা নেই, হ্যাঁ এটা আমরা পড়ছি কিন্তু। এখন মনে রাখবা এই যে সরল আর প্রতিফলক দূরবীক্ষণ, সরল অনুবীক্ষণ যন্ত্র, প্রতিসরক দূরবীক্ষণ যন্ত্রে সেম রকমের প্রতিবিম্ব তৈরি হয়, সেম রকমের প্রতিবিম্ব তৈরি হয়। আর এই যে জটিল অনুবীক্ষণ যন্ত্র আর প্রতিসরক দূরবীক্ষণ যন্ত্র, এই দুইটাই সেম রকম প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। মানে এরা দুজন ভাই ভাই, এরা দুজন ভাই ভাই। এখন কেমন প্রতিবিম্ব তৈরি হয় ভাইয়া? শুরুতে আমি বলছিলাম, বলতো অনুবীক্ষণ বলুক দূরবীক্ষণ বলুক বিবর্ধিত হবে না ছোট হবে? সবাই একটু কমেন্ট করো তো। অনুবীক্ষণও তো বড় করে দেখি, কাছে জিনিস বড় করে দেখি, আর দূরবীক্ষণে দূরের জিনিস বড় করে দেখি। তো যাই হোক সব ক্ষেত্রে কি হবে? বিবর্ধিত হবে। কি হবে? বিবর্ধিত, সবার ক্ষেত্রে বিবর্ধিত, কমন, ঠিক আছে, কমন বিবর্ধিত। ওকে, এখন বাস্তব অবাস্তব উল্টা সোজা, এটা নিয়ে আমাদের কথা। মনে রাখবা সবার ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। কেমন হয়? অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। এই চারটার ক্ষেত্রে অবাস্তব, তাহলে চারটার ক্ষেত্রে বললাম বিবর্ধিত হয়, চারটা ক্ষেত্রে অবাস্তব হয়, কমন। চারটা ক্ষেত্রে বিবর্ধিত হয়, চারটা ক্ষেত্রে অবাস্তব হয়, ঠিক আছে। এইবার হচ্ছে যে আসল সেটা পড়তে হবে, এই যে সরল যে অনুবীক্ষণ যন্ত্র, এখানে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হয় সোজা। সেটা কি হয়? সোজা। তাহলে কি হলো? অবাস্তব বিবর্ধিত সোজা, অবাস্তব বিবর্ধিত সোজা। আর জটিল যেটা হবে সেটা অবাস্তব বিবর্ধিত উল্টা। কিভাবে মনে রাখবো? বলে না ভাই সরল সোজা, বলে না সরল সোজা, সরল সোজা। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রে সোজা প্রতিবিম্ব, আর জটিল অনুবীক্ষণ যন্ত্রে উল্টা প্রতিবিম্ব। তাহলে বলছি সরলের সাথে ভাই ভাইকে প্রতিফলক, তাহলে প্রতিফলকেও কেমন হবে?
অবাস্তব সোজা বিবর্ধিত, অবাস্তব সোজা বিবর্ধিত। প্রতি সরকে দিলে কেমন হবে? জটিলের মতো হবে। অবাস্তব উল্টা বিবর্ধিত, অবাস্তব উল্টা বিবর্ধিত। এটুকু সবাই বুঝতে পারছে কিনা? কঠিন জিনিস পড়ালাম, অনেক কঠিন জিনিস। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো তো। এটা অনেক কঠিন জিনিস, এটা আসলে কেউ পড়ায় না বা এটা আসলে কেউ মনে রাখতে পারে না নর্মালি। হ্যাঁ, আমি একটু পড়াই দিলাম। সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করো। সরল সোজা মনে রাখবা, তাহলে বাকিটা উল্টা মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা দেখো নিচে আছে, আমি মিলাই দিবানি। আচ্ছা মিলাই দিই, তোমরা যখন বলতেছো। এই দেখো প্রতিফলক যেটা বলছি, অবাস্তব সোজা বিবর্ধিত, মিলছে? অবাস্তব সোজা বিবর্ধিত প্রতিফলকের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা। তারপর নবদিরবীক্ষণ, নবদিরবীক্ষণ কোনটা ছিল? প্রতিসরণ ছিল, কিন্তু প্রতিসরণ ছিল। এটা দেখো উল্টা হবে, অবাস্তব বিবর্ধিত আর উল্টা। এখানে যে সিধা লেখা আছে এটা কেটে দাও, এটা লাগবে না। মূল বস্তু সাপেক্ষে যেটা, এটাই তোমার পরীক্ষায় আসবে উল্টা। তাহলে অবাস্তব বিবর্ধিত আর উল্টা, এটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তারপর আমি অনুবীক্ষণে আসি। অনুবীক্ষণ যন্ত্র কই? অনুবীক্ষণ যন্ত্র কই? এই যে সরল অনুবীক্ষণ। সরল অনুবীক্ষণে কেমন ভাবে বলছি? অবাস্তব সোজা বিবর্ধিত, সরল সোজা তো অবাস্তব সোজা বিবর্ধিত, এর সাথে মিল আছে প্রতিফলকে। আর যেটা জটিল, এর সাথে মিল আছে প্রতিসরকে। এটা হবে হচ্ছে অবাস্তব উল্টা বিবর্ধিত। কই লেখা আছে কোথাও? এই যে অবাস্তব উল্টা বিবর্ধিত, অবাস্তব উল্টা বিবর্ধিত। তাহলে এই চারটা জিনিস, একটু কঠিন জিনিস আমি পড়াই দিলাম, একবারে পড়াই দিলাম। সবাই বুঝছো কিনা? সুবিধা অসুবিধা দাগ দাও, পড়ে নিবা। রিডিং, সুবিধা অসুবিধা পড়ে নিতে হবে। রিডিং, হ্যাঁ, সুবিধা অসুবিধা পড়ে নিতে হবে। এটুকু সবাই বুঝতে পারছে কিনা? সরল সোজা, আমি এভাবে মনে রাখি যে মেয়েদের মন সরল সোজা নাকি? আচ্ছা ঠিক আছে, সরল সোজা যেমন আমি। ও গুড, ঠিক আছে। এই তো সবাই বুঝতে পারছে, সরল সোজা। আচ্ছা, তাহলে যদি কেউ না বুঝতে পারো, তাহলে লাইভ তো থাকবে, তুমি ওই জায়গাটা টেনে ওই জায়গাটা আরেকবার একটু বলবা। বারবার রিপিট করতে গেলে ক্লাসটা লেন্দি হয়ে যাবে অনেক। হ্যাঁ, তুমি ওই জায়গাটা রিপিট করে আরেকবার একটু দেখে ফেলবা বা লিখে ফেলবা, খাতায় লিখে ফেলে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো, দেখো আমরা এটা পড়ে ফেলছি। এই যে দেখো অনুবীক্ষণ যন্ত্র, বলো তো ছবিটার কথা চিন্তা করো। অনুবীক্ষণ যন্ত্র কেমন ছিল? এই যে এমন ছিল, তাই না? এই যে অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। আর এটা দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে এমন। এইখানে আমি দেখবো। তাহলে এখন বলো তো, অনুবীক্ষণ যন্ত্রে এটা কি? অভিনেত্র। অভিনেত্র বড় না অভিলক্ষ্য বড়? অনুবীক্ষণে অবশ্যই অভিনেত্র বড়, অভিলক্ষ্য ছোট। দেখছো, এর ফোকাস উন্মেষ বড়, এটা ছোট। আর দূরবীক্ষণে কি ছিল? দূরবীক্ষণে যে অভিনেত্র, অভিনেত্রটা ছোট আর অভিলক্ষ্য বড়, তাই না? তাহলে অভিনেত্র হচ্ছে কি দেখো ছোট, আর দূরবীক্ষণ অভিলক্ষ্য বড়। এটা অনেকবার 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 পরীক্ষা আসছে, ঠিক আছে, এবং অনেকবার বইয়ে 4-5 জায়গায় লেখা আছে। ঠিক আছে, 4-5 জায়গায় লেখা আছে। এই জিনিসটা আমি জাস্ট একটা ছবির মাধ্যমে খুব সহজে পড়াই দিচ্ছি। ঠিক আছে, ছবিটা মাথার মধ্যে রাখবা, তাহলে দেখবা সহজ হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের পড়ার শেষ পর্যায়ে প্রিজম। এখানে অনেক কিছু লেখা আছে, বলবে প্রিজমের তল কয়টা? তুমি বলবা 5টা তল। আর কিছু জানতে হবে না। প্রিজমের তল কয়টা? 5টা তল। কয়টা তল? 5টা তল। কয়টা তল? 5টা তল। এটা একটু পড়বা। ঠিক আছে, কয়টা তল? 5টা তল। শেষ, নিচে চলে আসো। আচ্ছা, প্রিজমের কোন, বিচ্যুতি কোন, সরু প্রিজম, এরকম অনেক কিছু আছে না? তো আমি বলি প্রিজম হচ্ছে কিরকম দেখতে, এখানে কি আঁকা যায়? না যায় না। আচ্ছা, প্রিজম হচ্ছে এরকম দেখতে। ঠিক আছে, প্রিজম হচ্ছে এই যে একটা প্রিজম। হ্যাঁ, প্রিজমের এই যে কোনটা, এটাকে বলে প্রিজম কোণ। কি বলে? প্রিজম কোণ। এটাকে কি বলে? প্রিজম কোণ। তাহলে ভালোভাবেই দেখাই, দেখো এটা হচ্ছে একটা প্রিজম। ঠিক আছে, এটাকে বলে প্রিজম কোণ। হ্যাঁ, আচ্ছা, প্রিজমে যদি এইভাবে আমি কোনো আলো নিক্ষেপ করি, তাইলে এটা অনেক মেকানিজম করে এই দিক থেকে বের হয়ে যায়। কি বললাম? এই দিকটা আলো নিক্ষেপ করলে এমনি বের হয়ে যায়। তাইলে এখানে আলো যাওয়ার কথা ছিল কোন দিকে? এইদিকে না? এই যে এইদিকে আলো যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে এই দিক দিয়ে। তো এটা যদি আমি একটু পিছনে বাড়াই দিই, তাহলে এই যে যতটুকু বাঁকাই গেছে, যে কোণের জন্য বাঁকাই গেছে, এটাকে আমি বলি ডেল বা বিচ্যুতি। এটাকে আমরা কি বলি? বিচ্যুতি। ঠিক আছে, যতটুকু বেঁকে যায় এটাকে আমরা বলি বিচ্যুতি। ওই জিনিসগুলো লেখা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপর নিচে চলে আসো। দেখো বলছে সরু প্রিজমের ক্ষেত্রে কোণ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। less than equals to 6, less than equals to 0, less than equals to 6। এই less than equals to 6 এর নিচে কিন্তু ইকুয়াল সাইন আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা একটু আগে পড়ছি, মনে করে দেখো তো, ক্ষুদ্র উন্মেষ কখন বলি? কত ডিগ্রি কম হলে ক্ষুদ্র উন্মেষ বলি? সবাই একটু কমেন্ট করো তো, কত ডিগ্রি কম হলে ক্ষুদ্র উন্মেষ বলি? এখানে সরু প্রিজম বলছে 6 ডিগ্রি কম হলে। এখানে দুইটা দেয়া আছে, এই দুইটা একটু সমীকরণ পড়ে ফেলো। বিচ্যুতি কোণের সমীকরণ এটা, আর সরু প্রিজমের বিচ্যুতির ক্ষেত্রে সমীকরণ। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তারপর নিচে আসো, প্রিজম কোণ। প্রিজম কোণ কিসের উপর নির্ভর করে? করেন এরকম কিছু একটা ছিল না? আচ্ছা, ন্যূনতম বিচ্যুতির এখানে আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে বেগুনি বর্ণের বিচ্যুতি বেশি। মনে রাখবা, ব ব ব মানে কি? বেগুনি বর্ণের বিচ্যুতি বেশি, বেগুনি বর্ণের বিচ্যুতি বেশি, বেগুনি বর্ণের বিচ্যুতি বেশি। আবার আমরা জানি বেগুনি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কি বলতো? বেশি না কম? কম।
তাহলে যার তরঙ্গদৈর্ঘ্য কম তার বিচ্যুতি বেশি, যার তরঙ্গদৈর্ঘ্য কম তার বিচ্যুতি বেশি, তাহলে লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে এর বিচ্যুতি সবচেয়ে কম হবে। এই জন্য যত ডেঞ্জার সিগন্যাল আছে, ডেঞ্জার সিগন্যালে লাল আলো দেওয়া হয় যাতে বিচ্যুতি বা ছড়ায় পড়তে না পারে, ঠিক আছে, ডিরেক্ট চোখে লাগে। এটা পড়তে হবে। মধ্যরশ্মি বলা হয় কোনটাকে? মধ্যরশ্মি হচ্ছে হলুদ বর্ণ, কই হলুদ বর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যরশ্মি বলা হয় হলুদ বর্ণ, ট্রিপল শ্রদ্ধা। মধ্যরশ্মি বলা হয় কোন বর্ণকে? হলুদ বর্ণকে। কোন বর্ণকে? হলুদ বর্ণকে। মধ্যরশ্মি বলা হয় হলুদ বর্ণকে। ভাই ন্যূনতম বিচ্যুতি কয়টা শর্ত আছে বলবা? 3টা শর্ত আছে। কয়টা শর্ত আছে? 3টা শর্ত। 1 নম্বর শর্ত কি? I1 = I2 হতে হবে। একটু কমেন্ট করো তো, I1 = I2 হতে হবে। 2 নম্বর শর্ত কি? R1 = R2 হতে হবে। 3 নম্বর শর্ত কি? আলো প্রতিসমভাবে গমন করতে হবে। আলো কেমন ভাবে গমন করতে হবে? প্রতিসমভাবে গমন করতে হবে। লাস্টের দিকে চলে আসছি আমরা। হ্যাঁ, সরু প্রিজমের নির্ভরশীলতা, নির্ভরশীলতা এগুলো পড়তে হবে। কিভাবে পড়বো? একটা নিমোনিক্স দিয়ে পড়বো। লিখে রাখো, বোকা উপমা, বোকা উপমা, বোকা উপমা। খারাপ কিছু ভাবা যাবে না, বোকা উপমা। বোকা মানে কি? বতে হচ্ছে আলোর বর্ণ, বতে কি? আলোর বর্ণ। কতে কি? প্রিজমের কোণ। প্রিজমের কোণ কিসের কোণ? প্রিজমের কোণ। প্রিজমের কোণ নাকি বিচ্যুতি কোণ? অপশনে কিন্তু বিচ্যুতি কোণ বা আপতন কোণ, ওইগুলো না কিন্তু। কিসের কোণ? প্রিজমের কোণ। সবাই কমেন্ট করো। বতে বর্ণ, আলোর বর্ণ, কতে কোণ, কিসের কোণ? প্রিজমের কোণ। কমেন্ট করো। উপ মানে হচ্ছে প্রিজমের উপাদান, প্রিজমের উপাদান। মা মানে হচ্ছে চারপাশস্থ মাধ্যম। মা মানে কি? চারপাশস্থ মাধ্যম, চারপাশস্থ মাধ্যম। এটা একটু পড়তে হবে, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে, আমি একটু কমেন্ট পড়বো। হ্যাঁ, আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করছে? নিউটন আবিষ্কার করছে। কে আবিষ্কার করছে? নিউটন আবিষ্কার করছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো লেখা আছে বিপদ সংকেতে কোন আলো ব্যবহার করি আমরা? লাল আলো ব্যবহার করি। কোন আলো ব্যবহার করি? লাল আলো ব্যবহার করি। এটা মনে রাখবা। তারপরে এটা আমরা পড়ছি কিন্তু, লাল আলো বেগুনি আলো হচ্ছে 1.8 গুণ বেশি। এটা আমরা পড়ছি যে প্রতিসরাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, দুইটা কথা আছে, মূল বর্ণ আর প্রাথমিক বর্ণ। মূল বর্ণ 3টা আছে, লাল, নীল আর আসমানি। একটু লিখে রাখো, আনিলা। আনিলা, আনিলা মানে লাল, নীল আর আসমানি হচ্ছে প্রাথমিক বর্ণ, আর মূল বর্ণ সরি। আর প্রাথমিক বর্ণ হচ্ছে লাশনি। প্রাথমিক বর্ণ কি? লাশনি। লাশনি মানে কি? লাল, সবুজ আর নীল। এই 3টা হচ্ছে প্রাথমিক বর্ণ, এই 3টা হচ্ছে প্রাথমিক বর্ণ। আর বেনি আসহ কলা পড়ছি না আমরা 7টা, এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণ বলে। হ্যাঁ, পরিপূরক বর্ণ কি বলতো? দুইটা কালার মিলে যদি সাদা কালার হয়, দুইটা বর্ণ মিলে যদি সাদা বর্ণ হয়, তাকে আমরা বলি পরিপূরক বর্ণ। যেমন হলুদ আর নীল মিলে সাদা হয়, সবুজ আর ম্যাজেন্টা মিলে সাদা হয়, ঠিক আছে? দেখো, সবুজে জ আছে, ম্যাজেন্টায় জ আছে, দেখছো? হলুদে ল আছে, নীলে ল আছে। তাহলে এরা হচ্ছে একে অপরের পরিপূরক বর্ণ। তাহলে পরিপূরক বর্ণ কোনটা কোনটা একটু কমেন্ট করো তো। পরিপূরক বর্ণ কোনটা কোনটা? পরিপূরক বর্ণ কোনটা কোনটা সবাই কমেন্ট করে দাও। পরিপূরক বর্ণ কোনটা কোনটা সবাই কমেন্ট করে দাও। হ্যাঁ, পরিপূরক বর্ণ কোনটা কোনটা সবাই কমেন্ট করে দাও। আচ্ছা, এই প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি তোমরা একটু পড়বা। এখান থেকে যেটা লাগবে হচ্ছে, এটা পরীক্ষায় আসবে যে বায়ুমণ্ডল না থাকলে আকাশকে কালো দেখাতো। চাঁদের আকাশ কালো দেখায় কেন? চাঁদে কোনো বায়ুমণ্ডল নাই বলে। একটা স্টার দিয়ে রাখো, চাঁদের আকাশ কালো দেখায় কেন? চাঁদে কোনো বায়ুমণ্ডল নাই বলে। চাঁদে কোনো বায়ুমণ্ডল নাই বলে। বিজ্ঞানী অলস্টন কি করছে? সর্বপ্রথম সৌরবর্ণালী লক্ষ্য করছে। কোশ্চেন হবে সৌরবর্ণালী কে লক্ষ্য করে? বলবো অলস্টন। অলস্টনের সাথে বলবা সৌরবর্ণালী। তাহলে একটু কমেন্ট করো তো, সৌরবর্ণালী প্রথম কে লক্ষ্য করছে? সবাই একটু কমেন্ট করো, সৌরবর্ণালী কে লক্ষ্য করছে? অলস্টন। কে লক্ষ্য করছে? অলস্টন। লাস্ট যে কথা সেটা হচ্ছে র্যালি সূত্র। র্যালি বলছে বিক্ষেপিত আলোর তীব্রতা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, মানে ই প্রপোর্শনাল 1/λ⁴। ই প্রপোর্শনাল 1/λ⁴। এই যে 4, এটা হচ্ছে চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এটা কে বলছে? বিজ্ঞানী র্যালি। আরেকটা বিজ্ঞানী আছে, নাম হচ্ছে ভিন। ভিন এ বলছে ই প্রপোর্শনাল 1/λ⁵। যদি বলে পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক কে বলছে? তাহলে বলবা ভিন। পঞ্চম ঘাতের ব্যস্তানুপাতিক কে বলছে? ভিন। আর চতুর্থ ঘাত বললে র্যালি। দেখো, চতুর্থ 4 লাস্টে র আছে, রতে কি? র্যালি। আর পঞ্চম বললে ভিন। এখন আমার বলো তো, 1/λ⁴ বড় না 1/λ⁵ বড়? ভাই 1/λ⁴ কিন্তু বড়, আর 5 কিন্তু ছোট, ঠিক আছে? নিচে যদি বড় হয় তাহলে আলটিমেটলি ইনভার্স করলে ছোট হয়ে যায়। হ্যাঁ, তাহলে মনে রাখবা, কোশ্চেন হবে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের সূত্র কে দিছে? তুমি বলবা ভিন। আর যদি বলে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের সূত্র কে দিছে? তাহলে তুমি বলবা র্যালি। কে বলবা? র্যালি। কমেন্ট করো তো, ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের সূত্রটা কে দিছে আর দীর্ঘটা কে দিছে? ক্ষুদ্রটা কে দিছে, দীর্ঘটা কে দিছে? কমেন্ট করো। মধ্যরশ্মি বলা হয় কোন আলোকে? কমেন্ট করো, মধ্যরশ্মি বলা হয় কোন আলোকে? মধ্যরশ্মি বলা হয় কোন আলোকে? মধ্যরশ্মি বলা হয় কোন আলোকে? তারপর কমেন্ট করো মূল বর্ণ 3টা কি কি আছে, আর হচ্ছে প্রাথমিক বর্ণ 3টা কি কি আছে। তারপর কমেন্ট করো সরু প্রিজম কত ডিগ্রি হলে সরু প্রিজম বলি। তারপর কমেন্ট করো সরু উন্মেষ বলি কত ডিগ্রিতে, ঠিক আছে? একটু কমেন্ট করে ফেলো। এই যে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে একটা অধ্যায় আমি এটা অধ্যায় পুরো ডিটেইলস পড়াইছি, A to Z সব পড়াই দিছি। এর বাইরে ইনশাআল্লাহ কোশ্চেন হওয়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা হচ্ছে কি আছে 11 অধ্যায়। 11 অধ্যায় এখন ভাইয়া বলছিলাম যে টুইস্ট, ঠিক আছে? এই টুইস্টের জন্য সবাই অপেক্ষা করতো। সবাই অপেক্ষা করে আসো না? সবাই টুইস্টটা দেখতে চাও কিনা সবাই বলো। টুইস্টটা সবাই দেখতে চাও কিনা? সবাই একটু কমেন্ট করো, টুইস্টটা সবাই দেখতে চাও কিনা?
আমি একটু দেখি যে টুইস্ট সবাই দেখতে চাও কিনা, আমি একটু দেখাই যে আচ্ছা সবাই একটু কমেন্ট করে। আগেরটা কি কমেন্ট করতেছে? অর্পা কমেন্ট করছে, নেখেলা কমেন্ট করছে, আহমেদ পিয়াস, তারপর ইয়াসিন, লামিশা, অথই, ইয়াসিন কমেন্ট করছে, তারপর তৃষ্ণা মুখার্জি কমেন্ট করতেছে, আনিকা নেহা, সৃষ্টি, রিয়া, প্রীতি ঘোষ, প্রিয়া কুন্ডু, পূজা চ্যাটার্জি, ইতি, ঠিক আছে অনেকেই, শুভ্র সেন আছে, হৃদয় হালদার আছে, তারপর হচ্ছে জান্নাতুল মিম আছে, অনেকে আছে, সাগরিকা রয়, হ্যাঁ আচ্ছা দেখতে চাই, জি স্যার, ইতু দেখতে চাই, আচ্ছা তৌফিক মেহরাব, জি ভাইয়া দেখতে চাই, ওকে। এই তো মিলি খাতুন, ভিন, ওকে ওকে, রেডি রেডি রেডি। আচ্ছা এখন আমি আজকে ক্লাসে বলছি ফিজিক্সে কোশ্চেন হয় হচ্ছে 20টা, ঠিক আছে, চ্যাপ্টার আছে 21টা, ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে একটা এক্সট্রা চ্যাপ্টার আছে, 21টা হয়ে গেছে। এক্সট্রা চ্যাপ্টার কোনটা? এক্সট্রা চ্যাপ্টার হচ্ছে 11 অধ্যায়, ঠিক আছে, তাহলে 20টা কোশ্চেন হবে 20টা চ্যাপ্টার থেকে। আর তাহলে এই অধ্যায়ে গিয়ে কোশ্চেন হবে না? ভাই এই অধ্যায় থেকে কোশ্চেন হবে না, তাহলে এই অধ্যায় পড়ার দরকার আছে? আচ্ছা না, এটা মজা করলাম, 11 অধ্যায় অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। এখন যদি 11 অধ্যায় আমি যদি ক্লাস নিতে যাই তাহলে আরো 1 ঘন্টা ক্লাস লাগবে, ঠিক আছে। আর তোমরা সবাই টায়ার্ড আমি জানি, আর এতক্ষণ অনলাইন ক্লাস করলে নিজে পড়ার সময় পাবা? নিজে পড়তে হবে না? আর এটা তো মুখস্থ অধ্যায়, এখানে বোঝানো কি আছে? আমি রিডিং পড়বো, তুমি মুখস্থ করে নিবা। তাহলে এই অধ্যায় কি করবো ভাইয়া? এই অধ্যায় কেমনে পড়বো? এই অধ্যায় হচ্ছে কিছুদিন আগে এরশাদ ভাই একটা ফ্রি ক্লাস নিছে, নয় ফ্রি ক্লাস চলতেছিল না ওই সময়, এরশাদ ভাই একটা ফ্রি ক্লাস নিছে, ক্লাসটা গ্রুপে আছে, ক্লাসটা আমি এখন শেয়ার দিয়ে দিব, গ্রুপেই শেয়ার দিয়ে দিব, বা এই যে আমার লাইভ চলতেছে লাইভের কমেন্টে আমি ক্লাসটার লিঙ্ক দিয়ে দিব। তোমাদের যাদের ক্লাসটা করতে ইচ্ছা করবে সবাই একটু ক্লাসটা করবা, A to Z পুরাটা বলা আছে কিন্তু ক্লাসে, A to Z পুরাটা পড়ায় দেওয়া আছে। এটা হচ্ছে টুইস্ট। কেমন লাগলো টুইস্ট? সবাই একটু কমেন্ট করো, একদম ডিটেলসে আছে, সবাই একটু কমেন্ট করো যে টুইস্টটা কেমন লাগলো। টুইস্ট পড়ার দরকার নেই, না না পড়তে তো অবশ্যই হবে, এখনো দেখতে চাই, দেখানো তো শেষ। এই যে ছুটি দিয়ে দিলাম, ছুটি দিয়ে দিলাম না, তোমরা খুশি হয়েছো না? অনেকের ক্ষুধা লাগছে, অনেকের ঘুম আসতেছে, অনেকের এতক্ষণ ক্লাস করতে মনোযোগ থাকে, 1 ঘন্টার পরে তো মনোযোগ থাকা কোনোভাবেই সম্ভব না, সে যাই হোক, ঠিক আছে। অনলাইন ক্লাস, অফলাইনে তাও মনোযোগ থাকে, হ্যাঁ অনলাইনে কিন্তু বেশিক্ষণ থাকে না। হ্যাঁ হৃদয় ভাই অনেক ভালো ক্লাস নিয়েছেন, ঠিক আছে। এই তো হৃদয় ভাই তো অনেক ভালো করে পড়াইছে, আর কিছু লাগবে? লাগবে না। তাহলে আমি এরশাদ ভাইয়ের ক্লাসটা আমি শেয়ার দিয়ে দিব, ঠিক আছে। তোমরা ক্লাসটা একটু করে ফেলবা, হ্যাঁ আচ্ছা। তাহলে সেই ভাই বসায় রেখে এখন, আচ্ছা না বসায় রেখে 6 অধ্যায়টা করছো না, 6 অধ্যায়টা ইম্পর্টেন্ট, বড় অধ্যায়, 6টা অনেক বড় ইম্পর্টেন্ট ফুল সিলেবাসের অধ্যায়, তোমাদের আগে পরিচিতি কম ছিল, ঠিক আছে। তো সেই তুলনায় আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব কভার করার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীকাল এবং পরশুদিন খুলনা অফলাইনে ক্লাস আছে, খুলনা অফলাইন ক্লাস আমি থাকবো ইনশাল্লাহ, দেখা হবে সবার সাথে আবার। আর অনলাইন ক্লাসে আবার পরে ইনশাল্লাহ কখনো দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, বেশি বেশি পড়াশোনা করো, বেশি বেশি প্র্যাকটিস করো। ভাই টার্গেট হচ্ছে আমাদের কি? টার্গেট হচ্ছে আমাদের রিভিউ পরীক্ষা, রিভিউ পরীক্ষায় ভালো করতে হবে সবার, ঠিক আছে। ভাইয়াদের ভালো নজরে আসার জন্য সুযোগ হচ্ছে রিভিউ পরীক্ষা। তুমি রিভিউ পরীক্ষা যত ভালো করবা, রিভিউ পরীক্ষায় ভালো করলে তুমি ভাইয়ের আরো সুনজরে আসবা, যে না এই ছেলেটা ভালো, বা এই মেয়েটা ভালো করতেছে। তারপর তুমি ধরো হঠাৎ করে একটু খারাপ করতেছো, তখন আমরা দেখবো যে এত ভালো করতো, হঠাৎ করে কেন খারাপ করতেছে। তো এই সুনজরে আসার উপায় কি? রিভিউ পরীক্ষা। টার্গেট রিভিউ, সবাই আজকে থেকে দরকার রিভিউর জন্য পড়া শুরু করে দাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ, টাটা।